ক্রিস্টোফার কলম্বাসের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ। তো ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন? খুব সংক্ষেপে আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি একটা বিষয়, যে আমেরিকাকে আবিষ্কার করেছেন। সত্যি কথা বলতে তিনি কিউবা আবিষ্কার করেছেন। আচ্ছা, আমাদের মূল স্রোত আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো এই যে আমেরিকা আবিষ্কার বা কিউবা আবিষ্কার, তাহলে কি আমেরিকাটাকে নির্মাণ করেছেন ক্রিস্টোফার কলম্বাস? না, আমেরিকা পূর্ব থেকেই কিন্তু ছিল। সেটাকে খুঁজে বের করে এবং মানচিত্রে স্থান দেওয়া যে এইখানে এই অঞ্চলটি রয়েছে, এই কাজটাকেই বলা হয় কিন্তু আবিষ্কার করা। এরকমই একটি আবিষ্কার করার কথা বলা হতে পারে একটি জায়গা, যেটা নাম হচ্ছে তেলেনাপোতা, তাই না? তেলেনাপোতা আবিষ্কার। তেলেনাপোতা একটি জায়গা যেটাকে লেখক, একজন অত্যন্ত শক্তিশালী কবি বলতে পারো তোমরা, একজন রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে খুবই জনপ্রিয়, খুবই শক্তিশালী আধুনিক কবির নাম হচ্ছে কবি প্রেমেন্দ্র মিত্র। তিনি অসাধারণ দুর্দান্ত সব কবিতা লিখেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কি, তার কখনো মনে হয়েছে যে গল্প লিখেছেন। একখানা তার গল্প হচ্ছে কি তেলেনাপোতা আবিষ্কার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, একজন কবি হাজার চেষ্টা করুক, তারপরেও কিন্তু একজন কবি তিনি যত কিছুই লেখুক না কেন, গল্প লিখুক, উপন্যাস লিখুক, নাটক লিখুক, যা খুশি লিখুক, তার লেখার মধ্যে কিন্তু তার কবিত্ব শক্তিকে ঠিক ধরা পড়ে যায়। কবিত্ব শক্তিকে ইগনোর করতেই পারেন না তিনি। আমরা যে গল্পটির নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে গিয়ে সেই রকম একটি গল্প, যেটা পড়তে পড়তে আমরা দেখব যে প্রত্যেকটা লাইনে যেন একটি করে কবিতা। এত গভীরতা আছে এই গল্পটার, এত গভীরতা, এত মর্মবোধ দিয়ে তিনি রচনা করেছেন। তার যে রচনা শৈলী কতটা শক্তিশালী, তার ডিরেক্ট একটা নিদর্শন দিই। আমরা যে কোনো গল্প শুনেছি বা আজ পর্যন্ত যত গল্প পড়েছি, কোন স্টাইলে পড়েছি? আমরা শুনেছি, যেমন ছোটোবেলা থেকে শুনে এসেছি যে একটি সিংহ ছিল, একটি ইঁদুর খেলা করতে করতে তো মানে সিংহর নাকে ঢুকে গেল, তাই না? তো এই ধরনের গল্প শুনেছি যেগুলো অতীতে ঘটে গেছে। অথবা এমনও গল্প হয় যেটা বর্তমানে চলছে, আমি চলছি, সেও চলছে, এই যে গল্পটা। কিন্তু এইরকম কি গল্প কখনো শোনা গেছে যে ভবিষ্যতে ঘটতে পারে? তাই আজকে আমরা গল্পটা লিখছি। এমনকি গল্পের নায়ককে আমরা রাম, শ্যাম, যদু, মধু কত কি করে নামে জেনেছি এতদিন। কিন্তু যদি এইরকমটা হয় যে গল্পের নায়ক লেখক স্বয়ং নন, গল্পের যে নায়ক সে হচ্ছে পাঠক, অর্থাৎ আমরা যে প্রত্যেকে বইটা পড়ছি, গল্পটা পড়ছি তেলেনাপোতা আবিষ্কার, আমরা প্রত্যেকে এক একজন নায়ক। লেখক বলছেন এবং পুরো গল্পটা লিখছেন প্রথম পুরুষে। প্রথম পুরুষ কোনটা? যেখানে তুমি, তোমরা, আপনি, সে, এইসব প্রয়োগ করে লেখকরা কথা বলবেন। তো এইখানে সরাসরি লেখক প্রেমেন্দ্র মিত্র তিনি বলছেন যে আপনি চাইলে এমন একটি অসাধারণ, অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি অসাধারণ জায়গাকে খোঁজ করতে পারেন, যার নাম তেলেনাপোতা। আপনি চাইলে নিজেদের সবচেয়ে ব্যস্ততম সময়গুলোর ভেতর থেকে এক দিন যদি চান, আপনি শনি হোক অথবা মঙ্গলবার, এরকম কোনো দিন ছুটি নিয়ে, আপনি অফিস থেকে ছুটি নিয়ে দুইজন বন্ধুকে সঙ্গে নিয়ে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন। কোথায়? কলকাতা থেকে মোটামুটি প্রায় 30 মাইল বা দূরে আপনি কিন্তু ঘুরে আসতে পারেন। কিভাবে যেতে হবে সেটাও বলে দিচ্ছেন। মানে লেখক সরাসরি বলছেন না যে এই জিনিসটা ঘটেছে, তিনি বলছেন এই জিনিসটা ঘটতে পারে, কিন্তু সেই জায়গাটা যেতে হবে আপনাকে, ওই রকমই একটি জায়গায় যেতে হবে, কি পদ্ধতিতে যেতে হবে, কি কি করতে হবে, এবং আপনাকে সঙ্গে কাকে কাকে নিতে হবে, সেই দুইজন বন্ধুর উদ্দেশ্য কি কি থাকবে, আপনার কি উদ্দেশ্য থাকবে, ডিটেলসে তিনি বলে দিচ্ছেন। অর্থাৎ পুরো গল্পটা একটা রোমান্টিক আবহের পাশাপাশি একটা রহস্যময়তার পুরো বেষ্টন করে রয়েছে, একটি রহস্যময়তা। যত পড়ব ততই মনে হবে এই রকম ব্যাপার, এত অদ্ভুত, মনে হবে যেন একটা ভয়ার্ত ব্যাপার, একটা ভয় কাজ করছে, একটা পুরোপুরি রহস্যময়তার ভেতরে ঢুকে গিয়ে আমরা যেন বাস্তবতাকে খুঁজে পাবো না, এবং শেষমেশ দেখব বাস্তবতা আর রহস্যময়তা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।
আমাদের কাছে মনে হবে তেলে না পোতা বলে বাস্তবে কি কোথাও কিছু হয়, আদৌ কি আছে কোথাও এরকম কোনো একটি জায়গা, এরকম আমাদের মাঝে মাঝে মনে হবে। শুরু করা যাক পুরো গল্পটি, একটু একটু করে পড়ব এবং একটু করে ব্যাখ্যা করতে করতে যাব, কেমন? দেখো, প্রথমে বলছে তেলে না পোতা আবিষ্কারে প্রেমেন্দ্র মিত্র বলছেন শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধ হয়, কি আশ্চর্যভাবে লিখছেন, শুরুটাই করছেন একটা কিন্তু কেমন যেন একটা কুয়াশার মধ্যে দিয়ে, একদম ডিরেক্ট বলছেন না এই দিনেই গেছিল কেউ, বলছেন এই দিনে আপনি যেতে পারেন। কি সুন্দর করে বলছে যে শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধ হয়, যোগাযোগ হলে তেলে না পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। কি চমৎকার কথা, আপনারাও চাইলে কিন্তু তেলে না পোতাকে আবিষ্কার করতে পারেন একটা সম্ভাবনার ভেতর দিয়ে। এইখানে লেখনী শক্তির কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে প্রেমেন্দ্র মিত্রের এই তেলে না পোতা আবিষ্কার গল্প রচনার ভেতর দিয়ে লেখকের যে লেখনী শৈলী বা রচনা শৈলীর পরিচয় পাওয়া যায় বা যে দক্ষতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এইখানে একটি তথ্য আমরা পেয়ে গেলাম যে তিনি একটি সম্ভাবনাময় কথা বলতে চেয়েছেন, যেটা ঘটেনি এখনও, ভবিষ্যতে ঘটতে পারে, এই অনুমানের উপর দিয়ে পুরো গল্পটা। এত সুন্দর গল্প। কি বলছে, যোগাযোগ হলে তেলে না পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্যে ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জল জীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলে না পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। এই যে সম্ভাবনার কথাটা দিয়ে বললো, কি বলছে, যদি আপনি আপনার ব্যস্ত জীবনে হাঁপিয়ে ওঠেন এবং যদি আপনার বন্ধুবান্ধব বা কেউ আপনাকে এসে ফুসলানি দেয় যে চলুন, আপনি মাছ ধরার যে আপনার একটা শখ আছে, ইচ্ছা আছে, তো এই পুঁটি মাছ ছাড়া যদি আপনি জীবনে আর কোনো মাছ না ধরে থাকেন, তাহলে চলুন, একটি জায়গা আছে যেখানে একটি বিশাল বড় সরোবর রয়েছে, আর সেইখানে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা আজকের দিনেও বসে অপেক্ষা করে আছে যে কেউ তাদেরকে এসে তাদের হৃদয়ে এসে আটকে যাবে, অর্থাৎ হৃদয়কে বিদ্ধ করবে বলে বসে আছে সেই সরলতম মাছেরা। তাহলে আপনারা সেই জায়গাটাতে যেতে পারেন এবং আবিষ্কার করতে পারেন। কোথায়? তেলে না পোতা আপনি আবিষ্কার করতে পারেন। যাওয়া হচ্ছে এবার। তাহলে তেলে না পোতা আবিষ্কার করতে হলে কি করতে হবে, প্রথমে তিনি বলে দিচ্ছেন। আমরা যে কেউ চাইলে, আমরা যারা পাঠক, আমরা যারা শ্রোতা, আমরা প্রত্যেকে চাইলে এরকম একটি জায়গাকে আবিষ্কার করতে পারি। তার জন্য কি করতে হবে পরিষ্কার স্পষ্টভাবে লেখক কিন্তু বলে দিচ্ছেন। কি বলছেন, তেলে না পোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পড়ন্ত রোদে, অর্থাৎ পড়ন্ত রোদ মানে কি, যখন রোদটা নেমে যাচ্ছে, অর্থাৎ মোটামুটি বিকেলের সময়টাকে বলা হয়। তো বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাঁসাঠাঁসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। কোন বাসে উঠতে হবে বলে দিল, একেবারে কিন্তু মানুষ আর জিনিসপত্রের ঠাঁসাঠাঁসি ভীষণ ভিড় আছে সেই বাসে উঠতে হবে। আর কি বলছে, তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে, কতক্ষণ পর মানে বাসে থাকতে হবে প্রায় 2 ঘন্টা, ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। অদ্ভুত কথা, কোথায় যাচ্ছেন লেখকরা? ভয়ঙ্কর সেই জায়গা, অদ্ভুত রহস্যময় জায়গা। লেখক হয়তো জানেন না, লেখক বলছেন না কি আছে সেখানে, যাচ্ছে কিন্তু সবাই মিলে। কি হচ্ছে, সামনে নিচু একটা জলার মতো একটা জায়গা। জলা কাকে বলে, যেখানে সেখানে জল টল জমা হয়ে থাকে, জলাভূমি বা কোনো নর্দমা আছে সেই জায়গাগুলোতে। বলছেন সামনে একটা নিচু জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের ধারে বা পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনও না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে, চারিদিকে অন্ধকার। সূর্য এখনও পুরোপুরি ডুবে যায়নি, কিন্তু যেখানে বাস থেকে আপনারা নামবেন দেখবেন দূরে বাসটা চলে যাওয়ার পর ওই জায়গাটা একদম শুনশান, একদম শ্মশানের মতো, একদম ফাঁকা নিস্তব্ধ।
কোন দিকে যে চেয়ে মানব দেখতে পাবেন না, জনমানব দেখতে পাবেন না, যেদিকে আপনি চারিদিকে তাকান না কেন কোনো দিকে কোনো মানুষ নাই। এত নিস্তব্ধ এবং নির্জন এলাকা, যেখানে একেবারে সূর্যের আলো শেষ হয়ে যায়নি, তারপরে মনে হচ্ছে চারিদিকে যেন একটা অন্ধকার ছেয়ে আছে। মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে। মনে হবে কি যে পাখিরাও সেই জায়গাটা ভয়ে পরিত্যাগ করে চলে গেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন। আমরা কি বৃষ্টিপাত হওয়ার পর বিভিন্ন ওই মাটির একদম মাটির এলাকায় যদি চলে যায়, যেখানে স্যাঁতস্যাঁতে মাটির একটা ভ্যাপসা গন্ধ আসছে, এরকম আমরা কিন্তু প্রায় গ্রাম্য এলাকায় যাদের বাড়ি তারা কিন্তু প্রায় দিন কিন্তু এটা টের পায়। বিশেষ করে বর্ষাকালে তো টের পাই। এমনকি ওই আম গাছের যে বাগানগুলো হয় সেগুলোর ভেতর দিয়ে যাওয়ার সময় যেখানে কাদা টাদা থাকে সেখান থেকে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ আসে। আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি যে অ্যামোনিয়া গন্ধ বা মিথেন গন্ধ, সেই সব গেল কথা, সেসব কথা চলে গেলেও একটা ব্যাপার থেকে যায় যে এই যে একটা ভ্যাপসা গন্ধ, এইটাকে লেখক কোন নজরে দেখছেন। এবং সেই লেখক যদি একজন কবি হন তাহলে তো সেই দৃষ্টিকোণটা হবে আরও সুন্দর। কি বলছেন দেখি আমরা। তিনি বলছেন যে একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে, অর্থাৎ ওই যে নিচের জলাভূমিটা রয়েছে সেখান থেকে একটা ক্রূর মানে নিষ্ঠুর, কুণ্ডলিত মানে যেটা গোল গোল হয়ে পাক খেতে খেতে আসে, জলীয় অভিশাপ মানে জল থেকে যে অভিশাপ উঠে আসছে ধীরে ধীরে অদৃশ্য, আপনি দেখতে পাবেন না কিন্তু অদৃশ্যভাবে ফোনা তুলে উঠে আসছে। অর্থাৎ কোথাও এক জায়গা থেকে হয়তো দুর্গন্ধ, একটা খারাপ গন্ধ আপনার নাকে এসে লাগছে, আপনি এটাকে ফিল করতে পারেন। কিভাবে? যে ওই জায়গা থেকে অদৃশ্য ক্রূর মানে নিষ্ঠুরভাবে একটি অদৃশ্য ফোনা তুলে ওই জলের একটা অভিশাপ ছুটে আসছে আপনার দিকে। এই যে সৌন্দর্য, এই বাক্যটা কি করলো, এক লাইনের ভেতরে কত গভীরতা আমাদেরকে দিল, কত ভাবনার ভীষণ ভীষণ সুন্দর জটিলতার মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়ে গেল। এইখানেই তো একজন কবির সার্থকতা। একজন কবি হাজার গল্প লিখুক, উপন্যাস লিখুক, তার গল্পের মধ্যে প্রতি চরণে চরণে যেন কবিতার একটা প্রমাণ পাওয়া যায়, তার কবিত্বের প্রমাণ পাওয়া যায়, এই ধরনের একটি লাইন। আচ্ছা, এবার কি বলছে, এবার ওখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, তাই না? সেই যে বড় রাস্তা সেখান থেকে নেমে আসতে হবে জঙ্গলের দিকে। কোথায় চলতে শুরু করেছে এবার দেখা যাক। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়েই দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। অদ্ভুত কথা। সেই জঙ্গলের সামনে দিয়ে দাঁড়ালেন আর দেখলেন যে ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা যেন নালা পথ, মানে যেদিক দিয়ে মানুষ যাতায়াত করেছে বা কোনো গাড়ি টাড়ি যাতায়াত করেছে, এরকম একটা কাদার পথ যেন কোথায় চলে গেছে জঙ্গলের ভিতরে। সে নালার মতো রেখাও কিছু দূর গিয়ে ও ধারে বা দুধারে বাঁশ ঝাড়ে গিয়ে আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে গিয়ে হারিয়ে গেছে। এবার কেমন লাগতে পারে সেই সিচুয়েশনটা? সন্ধ্যা হয়ে আসছে আর তার মাঝখানে ওই পথটা যেটাকে দেখা যাচ্ছে যে এই নালা পথটা কেউ যেন আগে থেকে কেটে রেখেছে, সেই পথটাও বেশি দূর দেখা যাচ্ছে না, কারণ ওটা বাঁক নিয়েছে। আর বাঁক নিলে তো আমরা দেখতে পাই না পথটা, তাই না? জঙ্গলের মধ্যে বাঁক নিয়ে ঢুকে গেছে কোথায়। এইখানে তো খুব ভয় হচ্ছে কথকের, কি হবে। এইবার কি বলছেন শোনো। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। মানে আপনি একা যেতে পারবেন না। ধরো আমি যদি যাই তাহলে আমার সাথে আরও দুইজন বন্ধুকে আমি সঙ্গে নিব। কেমন বন্ধু? তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়। মৎস্যলুব্ধ মানে মাছ পাগল। অর্থাৎ কথক বলছেন যে নায়ক হবে, অর্থাৎ ধরো আমি যাচ্ছি, আমাকেই তিনি বলছেন তো আমি নায়ক গল্পের। এবার গল্পের নায়ক যদি আমি হই তাহলে আমার আসল উদ্দেশ্য ওই তেলেনাপোতাতে যাওয়ার উদ্দেশ্যটা কি? মাছ ধরবো বা মাছ শিকার করাটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। কিন্তু আমার সাথে যে দুইজন বন্ধু থাকবে, ওই দুইজন বন্ধুর কিন্তু আসল কি উদ্দেশ্য আছে সেখানে যাওয়ার আমি জানবো না, আমার জানা হবে না। কেমন? তবু এই অভিযানে তারা এসেছে, কে জানে আর কোন অভিসন্ধি মানে ইচ্ছেতে। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সব প্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। কি ঘটছে এবার? ওই নালাটার কাছে দাঁড়িয়ে আছেন উৎসুকভাবে, উৎসাহের সাথে। কি ঘটতে চলেছে এখন জীবনে? হয়তো সব থেকে বড় কিছু একটা ঘটতে চলেছে। ঠিক সেই সময়ই মাঝে মাঝে আপনারা নিজেরাই কি করবেন, একটা পা দিয়ে আরেকটা পায়ের চুলকে নেবেন,
ঠুকছেন। কেন? কারণ আপনার পায়ে খুব মশা বসছে, ফলে মশারা যে ঘনিষ্ঠতা তৈরি করছে আপনাদের সাথে, আপনি এই জিনিসটাতে ওদেরকে বাধা দিচ্ছেন। আর সপ্রশ্ন শব্দটাকে ভাঙলে কি হয়? সমাস, প্রশ্নের সহিত বর্তমান। তো অর্থাৎ আপনি আপনার বন্ধুর দিকে, আপনার বন্ধু আরও একজনের দিকে, এই তিনজনের মুখ দেখাদেখি করছেন। প্রত্যেকের চোখের মুখে থেকেই কিন্তু একটা সপ্রশ্ন দৃষ্টিকোণ আছে, অর্থাৎ প্রত্যেকে কিছু জিজ্ঞাসা করতে চাইছেন কিন্তু কেউ কিছু বলছেন না। হঠাৎ একটা কাণ্ড ঘটল, একটা অদ্ভুত কাণ্ড। কি কাণ্ড? বলছে খানিক বাদে, মানে কিছুক্ষণ পরেই পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। এত ঘন অন্ধকার হতে শুরু করেছে চারিদিক যে কেউ কারো আর মুখ দেখতে পাবেন না। ঠিক সে সময় মশাদের ঐকতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। ঐকতান বলতে গান, মশারা যে ভন ভন করে গান করে, সেই গানটা আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কি না যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, আপনারা হয়তো ভাবছেন বড় রাস্তাতে উঠে ফিরে যাওয়ার কোনো বাস পাবো কি না, এইসব নিয়ে ভাবছেন। ঠিক সে সময় জঙ্গলের যেখানে ওই পথটা হারিয়ে গেছে, সেই পথ থেকে, সেখান থেকে একটা অপরূপ, মানে খুব সুন্দর কিন্তু শ্রুতি বিস্ময়কর, শুনতে গিয়ে আপনার অবাক লাগছে, অদ্ভুত একটা আওয়াজ পাবেন। আপনার মনে হচ্ছে বোবা জঙ্গল তো কথা বলে না, তাই জঙ্গলটাকে তিনি বোবা বলছেন। কি সুন্দর উপমা তৈরি করলেন, ভাবো। বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে বার করছে। যেমন আমরা কাপড় নিংড়ে জল বের করি, মনে হচ্ছে এই অরণ্যটাকে, বনটাকে কেউ নিংড়ে সেখান থেকে একটা অমানবিক বা অমানুষিক, মনে হচ্ছে মানুষের মতো, আবার কখনো মনে হচ্ছে মানুষের নয়, এইরকম একটি কান্নার আওয়াজ পাচ্ছেন। এটা আপনার কাছে শ্রুতি বিস্ময়কর বলে মনে হচ্ছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না, মানে আপনারা চঞ্চল হয়ে উঠছেন, চুপচাপ হয়ে গেছেন। কিসের আওয়াজ? আবছা অন্ধকারে প্রথমে একটা ক্ষীণ, মানে সামান্য আলো তুলতে দেখা যাবে। আর তারপর কি ঘটবে? তারপর ওই নালা দিয়ে আপনি দেখবেন যে একটা গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালাপথ ধরে ধীরে মন্থর মানে খুব ধীরে সুস্থে, দোদুল্যমান মানে নড়ছে চড়ছে, যেন দোল খেতে ওই সামান্য গতি নিয়েই কিন্তু বেরিয়ে আসছে। আপনারা অবাক হয়ে দেখছেন একটা গরুর গাড়ি, আর সেই গরুর গাড়িটার সামনের দিকে একটা আলো জ্বলছে। যেমন গাড়িটি তেমনই গরুগুলি। কেন? আচ্ছা, আমরা যদি কোনো একটি জায়গা থেকে অনেক দূরের কোনো একটা জিনিসকে দেখে মনে হয় না খুব ছোট্ট, তেমনি অনেক দূরে কিন্তু ওই গরুর গাড়িটাকে দেখা যাচ্ছে। তাহলে গরুর গাড়িটা দেখে কী মনে হবে? খুব ছোট্ট। এবং গরুগুলোকে দেখে কী মনে হবে? আরও ছোটো ছোটো। তাহলে এটাকে মনে হতে পারে যে কি এরা কোনো একটা বামনের দেশ থেকে ফিরে আসছে। বামন মানে বেটে, ছোট মানুষদের দেশ, যেখানে সব ছোট সেখান থেকে যেন বেরিয়ে আসছে। অদ্ভুত কল্পনা এই কবির, রোমান্টিকতা অদ্ভুত জায়গায় পৌঁছে যেতে পারে মানুষকে। কি বলছেন মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ি এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। বৃথা বাক্য ব্যয় না করে আপনারা কোনো প্রকার কোনো কথা, ফালতু কথা না বলে টপ একবারে উঠে গেলেন গাড়িতে ধাক্কাধাক্কি করে। কি হবে? বলছে বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছই কোনটা? ওই যে গরুর গাড়িটা উপর দিকে যে ঢাকনা সিস্টেমটা থাকে না, ওইটার ভেতরে, ছইয়ের ভেতরে তিনজনে কোনো রকমে একদম হুড়োহুড়ি করে প্রবেশ তো করে গেলেন, কিন্তু মুশকিল হলো গরুর গাড়ির ছইটা এত ছোট যে আপনাদের শরীর সেখানে আর ঢুকে না। যদি মাথা ঢুকে তো হাত পাগুলো বাইরে থেকে যায়, হাত পা ঢুকে তো মাথা বাইরে থেকে যায়, মানে পুরোপুরিভাবে আপনারা সন্তুষ্টির সাথে গাড়িটার ভেতরে বসতে পারছেন না। কি হবে এবার? বলছেন বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভিতরে তিনজন কোনো রকমে প্রবেশ করবেন ও তিন জোড়া হাত, ওই যে তিনজন মানুষ আছেন তো তিনজন মানুষের কটা হাত হবে? তিন জোড়া হাত। আবার তিনটে মাথা নিয়ে, তিন জোড়া হাত, তিন জোড়া পা এবং তিনটে মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু, মানে খুব ছোট্ট একটা জায়গায় সবচেয়ে বেশি বস্তুকে ঢোকানোর চেষ্টা যেভাবে আমরা করি, ঠিক সেভাবে সর্বাধিক বস্তু কীভাবে সংস্থাপিত করা হয়, মানে অবস্থান করানো হয়, সে সমস্যার মীমাংসা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সে পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে।
এবার গরুর গাড়িটি যে পথে এসেছিল সে পথে অথবা ওই নালার পথে কিন্তু চলতে শুরু করলো। আপনাদের কিছু এসে যায় না গাড়িটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক একবার তিনজন মিলে চেপে বসেছেন গাড়িতে, গাড়ি চলতে শুরু করেছে। এবার কোথায় যাচ্ছে সেই গাড়িটা দেখা যাক। বলছে বিস্মিত হয়ে দেখবেন, অর্থাৎ অবাক হয়ে দেখবেন, ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটি সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। আমরা কি জানি যে এখানে খুব অন্ধকার আছে, তুমি টর্চ নিয়ে এগোবে, যত দূর টর্চ যাচ্ছে তত দূর পথ দেখা যাবে। এবার তুমি যত একটু একটু করে এগোবে, টর্চের আলোতে কি দেখা যাবে, অন্ধকার যেন কেটে ভাগ হয়ে যাচ্ছে, পথ তৈরি হয়ে যাচ্ছে, হয় না? তেমনি অন্ধকার জঙ্গল যেটাকে দেখা যাচ্ছিল না সামনে বেশি দূর, সেই সেটার ভেতর দিয়ে গাড়িটা যখন যাচ্ছে, লেখকের মনে হচ্ছে অদ্ভুত তো, এই গাড়িটা একটু একটু করে এগোচ্ছে আর অন্ধকার অরণ্যকে দুই দিকে চিরে দিচ্ছে। অদ্ভুত অদ্ভুত সুন্দর। কি বলছে, ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে, মানে খুলে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য। প্রত্যেক মুহূর্তে মনে হবে কালো এই যে অন্ধকারের দেওয়ালটা যেন অভেদ্য, একে ভেদ করা চলে না। কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে, মানে কোনো টেনশন নাই, ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। দারুণ কথা। মনে হচ্ছে প্রত্যেকবার গরুর গাড়িটা একটু একটু করে এগোচ্ছে আর পথ যেন খুলে যাচ্ছে আপনা আপনি, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনায় বেশ কিছু অস্বস্তি বোধ করবেন, হয় না? এরকম যে জায়গাটাতে আমাদেরকে আঁটোসাঁটো করে, আচ্ছা একটা ছোট বাক্সের মধ্যে যদি আমাদেরকে বা একজন এত বড় মানুষকে যদি আটকে রেখে দেওয়া যায় তো ওর কষ্ট হবে না? সেই রকমই যথোচিত অবস্থানে, মানে হাত পায়ের অবস্থান ঠিকঠাক জায়গায় নেই, ফলে এটাতে সমস্যা হচ্ছে। সমস্যা হলে কী হয়, শারীরিক সমস্যা হলে মনও খিটখিটে হয়ে যায়, তখন তিন বন্ধুদের মাঝে মাঝে তর্ক লেগে যাবে, তাই না? কিন্তু সেটা তো, সেই তর্কটা তো অনিচ্ছাকৃত, ইচ্ছা করতে কেউ করছে না, বিরক্ত হয়ে গেছে আসলে। কি বলছে, বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষের জন্য সংঘর্ষ বাঁধবে আপনাদের। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের যে গাঢ় অন্ধকার, ভয়ঙ্কর যে অন্ধকার চারিদিকের, এই অন্ধকারটা কি করেছে, তোমাদের চেতনার শেষ অন্তরীপ যেখানে, সেই অন্তরীপে কিন্তু পৌঁছে। অন্তরীপ জিনিসটা কি, দ্বীপ বোঝো, চারিদিকে জল, মাঝখানে স্থল, সেই রকম একটি অন্তরীপ। অর্থাৎ তোমাদের ভেতরের যে অস্তিত্বটা, চেতনাটা আছে, হৃদয় আছে, সেই হৃদয়ে যতটুকু আলো আছে মানুষের প্রতি ভালোবাসার, চারিদিকে যে এত অন্ধকার করেছে, ওই অন্ধকারে কিন্তু ভেতরের ওই আলোটা, কিন্তু সামান্য আলোটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এরপর কি বলে হবে, বলছেন মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। পরিচিত, আপনার যে পরিচিত পৃথিবীটা, সেটাকে দূরে যেন কোথাও ফেলে এসেছেন। এই জায়গা আপনার পরিচিত নয়, এই জায়গাতে আপনি থাকতে পারছেন না, তাও মনে হচ্ছে কতটা সময় পার হয়ে যাচ্ছে, এই সময় যেন কখনো শেষ হবে না। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন। আমরা কি জানি, সময় চলমান, সময় কখনো স্তব্ধ থাকে না, সময় স্রোতের মতো বয়ে যায়, কিন্তু ওই জায়গাতে পৌঁছে সময় যেন কিছুতেই কাটতে পারে না। রাত্রি যেন শেষই হচ্ছে না, পথ যেন শেষই হচ্ছে না, সময় কাটতেই চাইছে না, এত কষ্ট হচ্ছে। এরকমটা আমাদের হয় যখন আমরা খুব আনন্দে থাকি, আমাদের মনে হয় সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে, আর যখন কোনো প্রকার বেদনার মধ্যে থাকি আমাদের মনে হয় এই সময়টা কত কঠিন, কিছুতেই কেটে যাচ্ছে না, কিছুতেই এগোচ্ছে না, সময় যেন স্থির হয়ে গেছে। তো সেই লেখকের কথা অনুযায়ী বন্ধুদের মধ্যে কি মনে হবে, যে সময় যেন এখানে স্রোতহীন, স্তব্ধ। ঠিক সেই সময় কি হবে, হঠাৎ একটা আওয়াজ, সেই অন্ধকার অরণ্যের ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে, আর একটা আওয়াজ, কেমন আওয়াজ, বলছে সময় স্তব্ধ, সুতরাং এ আচ্ছন্নতা, এই যে মোহময়তা, আচ্ছন্নতা, এইটা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায়, বাদ্য ঝঞ্ঝনা মানে এক ধরনের বাজনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে। আহা, কি সুন্দর কথা। ওই ছইয়ের ভেতর দিয়ে আপনারা এক মনে ছিলেন অস্বস্তির মধ্যে, হঠাৎ করে একটা আওয়াজ হলো, আওয়াজটার দিকেই আপনার মানে ধ্যান ভাঙলো, এক কথায় ঘোর ভেঙে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলেন ছইয়ের ভিতর দিয়ে যেন আকাশে কি দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাবে, তারা দেখা যাবে। ঠিক সেই সময় একটা ঘটনা ঘটছে। তিনি বলছেন গাড়ির যে গাড়োয়ান, গাড়োয়ান কাকে বলে, গরুর গাড়ি চালায় যে ড্রাইভারটা, চালকটা, তাকেই বলে কিন্তু গাড়োয়ান। কি বলছে, গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে, সোৎসাহে মানে
উৎসাহের সহিত বর্তমান, স যোগ উৎসাহে, উৎসাহের সাথে একটা ক্যানেস্তারা বাজাচ্ছে। ক্যানেস্তারা জিনিসটা কি? তেমন কোনো বাদ্যযন্ত্র না, ক্যানেস্তারা হচ্ছে এক ধরনের টিন, টিনটাকে বাজাই, ডন 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 করে বাজাচ্ছে। কি হবে এই ক্যানেস্তারা বাজানোর ফলে? কি হবে বলছে এবার। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে, নির্বিকার মানে কি, ধরুন কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করলো, আপনি একটু ঘুরে তো বসবেন, আপনি একটু চমকে তো যাবেন যে এমন কেমন প্রশ্ন, এটার উত্তর দিতে হচ্ছে, এইরকমভাবে। কিন্তু নির্বিকার বলছে কি, বলতে কি বোঝালো? একদম স্থির, যেমন চলছে মানুষটা তেমনই, যেন ও একটা পাথরের মানুষ। ওকে জিজ্ঞাসা করা হলো কেন বাজাচ্ছেন এটা, উনি নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, আগে ওই শালার বাঘ তাড়াতে, খেদাতে, খেদাতে মানে তাড়াতে। কাকে তাড়াতে? বাঘ তাড়াতে। এখন প্রশ্ন কি হবে বন্ধুদের মধ্যে, আমাদের মধ্যে কি মনে হবে? হ্যাঁ, বাঘ, এই অরণ্যে বাঘ আছে, আবার বাঘকে তাড়ানো যাবে একটা টিন বাজিয়ে, মানে ক্যানেস্তারা বাজিয়ে? আশ্চর্য। কিন্তু এই ধরনের প্রশ্নটা আপনি করবেন, করবেনই না, তার আগে উত্তর দিয়ে দিবে আপনাকে এই গাড়োয়ান। কি বলছে? ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, মানে যতক্ষণ ব্যাপারটা আপনি ভালো করে বুঝবেন, তারপর মাত্র ক্যানেস্তারা নিনাদে, নিনাদ মানে আওয়াজ, ক্যানেস্তারের আওয়াজে ব্যাঘ্র বিতারণ মানে বাঘকে তাড়িয়ে দেওয়া সম্ভব কিনা কম্পিত কণ্ঠে, মানে ভয় পেয়ে গেলে মানুষের যেমন কণ্ঠটা কাঁপে, গলাটা খুব কাঁপে, সেরকম কম্পিত কণ্ঠে আপনি এই প্রশ্ন উত্থাপন করবেন, মানে জিজ্ঞাসা করবেন। তার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র। হ্যাঁ, বাঘ মানে চিতাবাঘ, আবার মাত্র, যেন চিতাবাঘ সামান্য একটা ব্যাপার। এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাতে রাখবার পক্ষে যথেষ্ট। আশ্চর্য কথা। কি বলছে? যে এই চিতাবাঘ মাত্র, একে তাড়াবার কোনো সমস্যা নাই। যদি এ ক্ষুধার্ত থাকে তাহলে একে কেউ তাড়াতে পারবে না, আর যদি ক্ষুধার্ত না থাকে তাহলে শুধুমাত্র এই আওয়াজটাই তাকে তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই কথা শুনে কি আর সাধারণত কেউ আর বাঁচতে পারে? মানে বরফ হয়ে যাবে শরীর একেবারে ভয়ে, আতঙ্কে। মহানগরী থেকে, মহানগরী কাকে বলে? কলকাতাকে বলে মহানগরী। মহানগরী থেকে মাত্র 30 মাইল, 30 মাইল ইকুয়াল টু কত কিলোমিটার? 1 মাইল ইকুয়াল টু 1600 মিটার। 1600 মিটার মানে 1.5 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটার এবং 100 মিটার, এটাকে বলছে গিয়ে 1 মাইল। তাহলে কলকাতা থেকে বা মহানগরী থেকে 30 মাইল ইকুয়াল টু মোটামুটি বলা যেতে পারে এই ধরুন যে কি 45-46 কিলোমিটার, বা মোটামুটি প্রায় বা আনুমানিক প্রায় বলা যেতে পারে 50 কিলোমিটার দূরত্বে। এই দূরত্বে ব্যাঘ্র সংকুল মানে বাঘে ভরা এরকম একটি স্থানে অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ির বিশাল একটি মাঠ পার হয়ে গেছে। আচ্ছা, আপনি যখন টেনশন করছেন যে তেলেনাপোতা বলে একটি জায়গায় এরকম একটি অরণ্যে বাঘ আছে, তাও আবার কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে, এইভাবে যখন তখন যেখানে সেখানে বাঘ ঘুরে বেড়ায় এরকম একটি অরণ্য আছে, আপনার তো জানা ছিল না। এইসব নিয়ে যতক্ষণ আপনি ভাবছেন ততক্ষণে গাড়িটা কিন্তু একটু একটু করে এগোতে এগোতে একটা বিশাল মাঠ পার করছে। এইখানে একটা দুর্দান্ত দৃশ্য পাবেন। আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গাড়িটা কি করছে? একটা বিশাল বড় মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত, আচ্ছা কৃষ্ণপক্ষ কাকে বলে? কৃষ্ণ কথার অর্থ হলো অন্ধকার। অন্ধকার পক্ষ মানে বুঝি একটা শুক্লপক্ষ, যখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে 15টা দিন আলোকিত অংশ, এবং যে অন্ধকার অংশ অমাবস্যার দিন সেটাকে বলছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ, মানে কৃষ্ণপক্ষ মানে এটা কি? ওখানে তো অন্ধকার থাকবে, কিন্তু 15টা দিন তো পুরোপুরি অন্ধকার থাকে না, একটু একটু করে অন্ধকার হয়, তাই না? ওই একটু একটু করে অন্ধকার হয় মানে চাঁদটা একটু একটু করে ক্ষয় হচ্ছে, পুরো গোল ছিল একটু একটু করে কমছে, ওর আকারটা কমছে, ছোট হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে। সেটাকে মজা করে, রসিকতা করে, সুন্দর করে গুছিয়ে লিখতে গেলে কি লিখছেন তিনি? বলছেন কৃষ্ণপক্ষের বিলম্বিত, বিলম্বিত মানে ধীরে ধীরে উদিত হয় যে চাঁদ, ক্ষয়িত মানে ক্ষয় হয়ে গেছে যে চাঁদ, সে চাঁদ বোধহয় উঠে এসেছে, তারই স্তিমিত আলোয় আবছা বিশাল। এবার মন দিয়ে শুনবে কেমন বলছে। এই যে চাঁদ, সামান্য চাঁদের আলোয় ওই অন্ধকার পথের মধ্যে একটা দৃশ্য দেখা যাচ্ছে, কি? আবছা বিশাল মৌন সব প্রহরী, মানে মৌন মানে চুপ করে থাকা, মৌন ব্রত বলে না, চুপ করে থাকা। এবার প্রহরী মানে পাহারাদার রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে বিশাল বড় বড় প্রহরীরা দাঁড়িয়ে আছে। কোথাও একটা, আচ্ছা দুই পাশ দিয়ে সরে সরে যাবে, গাড়ি যত এগোচ্ছে দুই পাশ, রাস্তার দুই পাশ দিয়ে যেন প্রহরীরা সরে সরে যাচ্ছে, এরকমটা হয় মাঝে মাঝে। মানে বহুদিন আগে একবার
এরকমটা হয়েছিল রাত্রিবেলা, অন্ধকারে বাইক চালাচ্ছি আর ভীষণ ভয় লাগছে, একা ছিলাম রাত্রে যেহেতু। তো আমি তো কোনো দিকে তাকাচ্ছি না, প্রচণ্ড দ্রুত গতিতে একদম বাইক ফুল স্পিডে একবারে চলছে গাড়ি, এবং মাঝে মাঝে মনে হচ্ছে দুই দিকেই যেন রাস্তার দুই ধারেই কেউ তো দাঁড়িয়ে আছে, কে তারা এইরকম আমি ভাবছি, কিন্তু কোনো দিকে মুখ ঘোরাবার আমি সাহস করছি না। এমন সময় আমার হঠাৎ করে মনে হলো একবার ফিরে তাকাই তো, এই তো পাশে কে দাঁড়িয়ে আছে এরকম ভাবছি। হঠাৎ করে ঘুরে তাকিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি কি ওখানে কে দাঁড়িয়ে আছে, সত্যি দাঁড়িয়েছিল। কে জানো? পাটকাঠি, সেন্টি পাটকাঠি, বোঝো? ওই যে পাট ধুয়ে নেওয়ার পর থেকে যে সেন্টিগুলো দাঁড় করিয়ে রাখা হয় না, মানে শুকানোর জন্য রাস্তার ধারে ধারে, সেই রকম স্তূপের মতো দাঁড়িয়েছিল। আর দেখে পরে থেকেছে আমার এত হাসি পেয়েছে নিজের উপরে যে ছি, ওগুলোকে আমি ভূত প্রেত বলে মনে করছিলাম, ভয় পাচ্ছিলাম। আসলে অন্ধকারে মাঝে মাঝে আমাদের মনে হয় কিছু আছে, আলো জ্বালালেই মনে হয় যেন সেটা ভ্রম, সেটা হারিয়ে গেল। সেরকম দৃশ্য ঘটছে। কি হচ্ছে? মনে হচ্ছে যে রাস্তা দিয়ে যত যাচ্ছে গাড়িটা, দুই পাশে যেন বিশাল বড় প্রহরীরা দুই পাশে ছুটে যাচ্ছে। কিন্তু আসলে সেগুলো কি ছিল জানো? সেগুলো ছিল প্রাচীনকালের কোনো অট্টালিকা। অর্থাৎ লেখকরা যে জায়গাটাতে যাচ্ছে সেটা একসময় বিশাল বড় কোনো নগরী হয়তো ছিল, যেখানে প্রাচীনকালের কোনো দেউড়ি খিলান কাকে বলে, স্তম্ভ প্রাচীর হয় না, সেই রকম জিনিসগুলো ছিল। কিন্তু ওগুলো ক্ষয় হতে ভেঙে চুরে কী হয়েছে, কোনো জায়গায় থেকে গেছে, কোথাও একটা বড় পাঁচিল থেকে গেছে, হয়তো বাড়িঘর নষ্ট হয়ে গেছে, হয়তো কোথাও একটা স্তম্ভ থেকে গেছে, ঠিক আছে, আর কিছু নেই, ওই রকম ওগুলো জিনিস দাঁড়িয়ে থেকে গেছে। অন্ধকারে কিন্তু ওগুলো দেখে মনে হচ্ছে প্রহরী, মানে পাহারাদার, কিন্তু আসলে ঠিকঠাক করে দেখতে গেলে সেগুলো বোঝা যাবে প্রাচীন কোনো অট্টালিকার ধ্বংসাবশেষ বা ধ্বংসের শেষতম অংশ। তাই বলছেন প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবে বলে ব্যর্থ আশায় দাঁড়িয়েছে। মহাকালের কাছে কিসের সাক্ষ্য দেবে? যে আমরা ছিলাম, আমরা আছি। মহাকাল কাকে বলে? সময়ের পরে একটা সময় তারা ছিল, সেটার পরিচয় দিচ্ছে আজকের সময়ে এসে। এই তো এক কাল থেকে আরেক কালে পৌঁছে যাওয়া, এটাকে বলছে মহাকালের কাছে সাক্ষ্য দেওয়া বা সাক্ষী দেওয়া। আর কি বলছে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ মানে ওই যে সারা শরীর কাটা হয়ে যায় না, মনে যেন লোমগুলো দাঁড়িয়ে গেল, ঠিক সেই রকম শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন কাকে বলে? কুজ্ঝটিকা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে কুয়াশায় আচ্ছন্ন, মানে কুয়াশায় ঢেকে যাওয়া চারিদিক। আপনার কাছে মনে হবে যেন পুরো মুহূর্তটা, পুরো সময়টা একটা কুজ্ঝটিকাচ্ছন্ন কোনো স্মৃতিলোক, কোনো স্মৃতিতে, কোনো চিন্তার জগতে আপনি পৌঁছে গেছেন। এটা বাস্তবের জগৎ হতেই পারে না। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। কি কঠিন কথা! রাত কত তা আপনি জানেন না, কিন্তু আপনার বারবার মনে হবে এখানে যেন রাত কখনো ফুরোবে না বা ফুরোয় না। নিবিড় মানে ভীষণ ঘন, নিবিড়, অনাদি যার কোনো আদি নাই, অনন্ত যার কোনো অন্ত নাই মানে শেষ নাই, স্তব্ধতায় মানে চারিদিকে এত স্তব্ধতা যে স্তব্ধতার কোনো শুরু নাই, কোনো শেষ নাই, এবং ভয়ঙ্কর স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে। আরক কোনটা? ওই যে বাক্সটা, ঘরটা, কাচের ঘরটা, যেখানে ওই প্রাণীদেহগুলোকে আটকে রাখা হয়। চিড়িয়াখানায় যেতে গেলে, জাদুঘরে যেতে গেলে দেখা যায়। তো জাদুঘরে নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে, ঠিক সেই রকম 2-3বার মোড় ঘুরে, মানে ওই যে মোড়গুলো ঘুরছে, একটার করে ঘুরছে, 2-3বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ, মানে একটা খারাপ গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। মানে ওই জায়গাটাতে আপনি যখন পৌঁছেছেন তখন থেকে কিন্তু একটা খারাপ গন্ধ যেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে, আসুন আসুন, মানে একটা খুব খারাপ গন্ধ সেইখানে অপেক্ষা করছে আপনাদের জন্য। বুঝতে পারবেন সেটা হচ্ছে পুকুরের পানা পচা গন্ধ। পানা মানে বুঝে? পানা মানে হচ্ছে পাতা, পুকুরের মধ্যে পাতা পড়েছে, পাতার গন্ধ, ঠিক আছে। অর্ধ স্ফুট চাঁদের আলোয় তেমনই একটি নাতি ক্ষুদ্র মানে নয়, অতি ক্ষুদ্র, খুব একটা ছোট্ট নয়, এমন একটা পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তনের একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ,
দেখতে পাবেন। একটা জীর্ণ অট্টালিকা, মানে খুব ভাঙাচোরা খারাপ একটা অট্টালিকা, দেখতেই কেমন লাগছে এরকম একটা অট্টালিকা, ভাঙা ছাদ দেখতে পাবে। ধসে পড়া দেওয়াল আর চক্ষুহীন কটরের মতো পাল্লাহীন জানালা। কি সুন্দর কাব্যিক লাইন বলছে। ওর যে জানলাটি আছে একদম মনে হচ্ছে চক্ষুহীন কোটর, যেন পাখির যে কোটর হয় তৈরি ঘরগুলো, তার মধ্যে যেমন চোখের পাতা থাকে না, ঠিক সেই রকমই যেন ওর পাল্লাহীন দরজাগুলো আছে, জানলাগুলো আছে। সেখানেই নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। এই দুর্গটা যেন দাঁড়িয়ে আছে, যে নতুন উদয় হয়েছে যে চাঁদটা, সেই চাঁদের সাথে যেন ফাইট করছে, দেখো আমি তোমার থেকেও বড় হয়ে আছি। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে, মানে এই চারিদিকে শুধুমাত্র ধ্বংসের অবশিষ্ট রয়েছে, আর কিছুই না। এর মধ্যে একটা মোটামুটি বাসযোগ্য জায়গাতে, বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কেমন? মানে তুমি চাইলে নতুন কোনো ব্যবস্থা করতে পারবে না, যেরকম লেখক বলছে সেভাবেই কিন্তু ব্যবস্থা করতে হবে। ওই রকম ঘরগুলোর মধ্যেই একটা মোটামুটি থাকার উপযুক্ত ঘরে আপনাদেরকে নিজের থাকার ব্যবস্থা করতে হবে। আর সেই গাড়োয়ান, তার কথা তো ভুলে গেলে হবে না। ও কী করবে, কোথা থেকে যেন গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন আর লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল, কলসি মানে ওই যে পানীয় জল হিসেবে রেখে দিয়ে গেল এক কলসি জল। ঘরে ঢুকেই বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। মানে ওই ঘরটাতে ঢোকা মাত্রই, মানে এইরকম হয় না বহুদিন থেকে কোনো একটা ঘর বন্ধ করে রাখা আছে, সেখানে মানুষজন আসেন অনেক দিন, হঠাৎ সেই ঘরের মধ্যে যাবেন তো কী মনে হয়, একটা গুমোট বাতাস, অস্বস্তিকর বাতাস। মানে মনে হচ্ছে ঘরের যে দেবতা ছিল এতদিন নিজে থেকে একা থাকছিল, তার জন্য বিরক্ত লাগছে। সেই নতুন মানুষ কেন আসলো, এইটা হচ্ছে প্রশ্ন তার কাছে, বিরক্ত লাগছে তার। তো লেখকও কিন্তু সেই রকম রোমান্টিকতার সাথেই লিখছেন গল্পটা। কি বলছেন ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরের ঝুল, জঞ্জাল আর ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করেছিল। যাই হোক, ঘরের যে অধিষ্ঠাত্রী আত্মা, মানে যে কোনো জায়গার কিন্তু একটা নিজস্ব আত্মা থাকে। এই আত্মা মানে ভূত প্রেত নয়, এই আত্মা মানে হচ্ছে এই সব কিছুর মধ্যে একটা নিজস্বতা আছে। যেমন একটি মোবাইলের একটা নিজস্বতা আছে, এই বইয়ের একটা নিজস্বতা আছে, আমার একটা নিজস্বতা আছে, তোমার একটা নিজস্বতা। তো একটা ঘরেরও নিজস্বতা আছে। ওই ঘরের যে অধিষ্ঠাত্রী দেবী, তাকে বলা হচ্ছে আত্মা। সেখানে কেউ ছিল না, নির্জনতাও একটা স্থায়ী রূপ যেন। তিনি বলছেন ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, মানে আপনারা কেন আসলেন, এটা যেন মনে হচ্ছে ঘরের যেন অধিষ্ঠাত্রী দেবী যেন রেগে গেছে। তাই জন্য একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলস্তারা মানে ওই যে প্লাস্টারগুলো হয় না, যে অনেক দিন পুরনো প্লাস্টার হয়ে গেলে দেওয়াল থেকে খসে পড়ে, সিমেন্টগুলো রঙগুলো ভেঙে টুকরো খসে পড়ে, সেটাকে বলছে পলেস্তারা। ছাদ আর দেওয়াল থেকে জীর্ণ মানে নষ্ট হয়ে যাওয়া, পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো, যেন ওই যে ঘরের দেবী রেগে গেছে, তার অভিশাপের মতোই যেন চারদিক থেকে ছড়িয়ে আপনাদের শরীরে পড়ছে। খুব বিরক্ত লাগবে আপনাদের, কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে। সঙ্গে সঙ্গে 2-3টে চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। বিবাদ মানে ঝগড়া। কে ঝগড়া করছে? ঘরের মধ্যে কিন্তু এতদিন বাস করতো 2-3টে চামচিকে। আর চামচিকে ভাবো তো একবার, সেই রাত্রিতে কেমন লাগতে পারে, সেই অন্ধকারে ঢুকেছো আর চামচিকে বারবার যাতায়াত করছে ঘরের মধ্যে, আর খুব আওয়াজ করছে, ধাক্কাধাক্কি ঝাপটাঝাপটি করছে, কেমন লাগতে পারে। যাই হোক, তেলেনাপোতা আবিষ্কারের জন্যে আপনার 2টি বন্ধুর প্রয়োজন ছিল। আপনার 2টো বন্ধু এসছে, মানে ওই ঘরে এখন আপনারা 3জনের মধ্যে এবার দেখা যাক কি হচ্ছে বাকি 2জনের। বাকি 2জনের মধ্যে একজন হচ্ছে পানরসিক মানে যে মদ খায়, মদ পান করতে ভালোবাসে সে। আরেকজন অপরজন হচ্ছে নিদ্রাবিলাসী কাকে বলে? যে কুম্ভকর্ণের মতো ভীষণ ঘুমোতে ভালোবাসে। ঠিক আছে, নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর মানে বন্ধু, একদম কুম্ভকর্ণের মতো ঘুমোতে ভালোবাসে। তারা 2জন কি করবে জানো? ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমের একটা শতরঞ্চি মানে বোঝো, ওই যে নিচে বসার জন্য বা থাকার জন্য যে কিছু একটা বিছিয়ে দেওয়া, সেই শতরঞ্চির আবরণ পড়তে না পড়তেই একজন তার উপরে নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করবেন। অর্থাৎ নাসিকাধ্বনি মানে নাক ডাকতে শুরু করবেন। নাক ডাকা মানে এই না যে সাপকে ডাকছে, কেমন? নাক ডাকা মানে হচ্ছে গিয়ে যে ওই যে ঘর করে আওয়াজ করে না ঘুমের মধ্যে, অর্থাৎ ওই যে নিদ্রাবিলাসী বন্ধুটা কুম্ভকর্ণের মতো সে পড়ে ঘুমাচ্ছে, মানে ঘরে ঢুকেই ওই শতরঞ্চি পেতে দিয়ে ঘুমিয়ে গেল। আরেকজন কি করবে তোমরা আগেই কিন্তু একটা অনুমান করে নিয়েছো। অপরজন পানপাত্রে মানে এই যে পান সুপারি খাই, সেই পান নয়, পান মানে হচ্ছে ওই যে পানীয় দ্রব্য মদ, সেই মদ খাওয়ার জন্য সে নিজেকে নিমজ্জিত করবে, মানে কমপ্লিটলি সে সেই কাজে লেগে গেছে। মানে সঙ্গে একদম বোতল রেডি করে, গ্লাস রেডি করে পান করা শুরু করে দিয়েছে।
এবার লেখক তথা এই যে নায়ককে রেডি করেছেন, অর্থাৎ নায়ক হিসেবে তুমি যে বইটা পড়বে, যে গল্পটা পড়বে সেই নায়ক, ঠিক আছে? তার দুজন বন্ধু আছে, দুই রকম, কিন্তু সে কি করবে? তো ধরো আমি এখানে কি করব? কথক এবার কি করবে বলছেন লেখক, বলছে রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। হয় না, আগেকার দিনে আমরা এগুলো খুব দেখতাম, এখন তো কমে যাচ্ছে এগুলো। লণ্ঠন বা হ্যারিকেনগুলো কী হয়, অনেকক্ষণ জ্বলার পরে সেটা কাঁচটা পুরো একদম কালো হয়ে যায়, ধীরে 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 সেটা নিভু নিভু হয়ে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, সেইটাই হচ্ছে, বলছে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে কোনো রহস্যময় বেতারে। দেখো কবি কিন্তু মানে লেখক কিন্তু মারাত্মক মজার মানুষ এবং উপহাস করতে পারেন দারুণভাবে। তিনি কি বলছেন, কোনো রহস্যময় বেতার সংকেতে, বেতার কাকে বলে, যার তার নাই, এমন সংকেত, খবর যে পাঠানো হয়। ধরো আমি তোমাকে ফোন করলাম আর আমার মোবাইলের সাথে তোমার মোবাইলে তো কোনো তারের ব্যবস্থা নাই, তারপর আমার খবরটা কি করে গেল তোমার কাছে, আমার স্বর কীভাবে পৌঁছালো? এটা হচ্ছে বেতারের মাধ্যমে, যেখানে যে মাধ্যমে কোনো তার নাই। তো কোনো একটা বেতার মাধ্যমে এলাকার যত মশা আছে, এবং পারফেক্ট সাবালক মশা যারা রোগ ছড়াতে পারে, কোন রোগ? ম্যালেরিয়া রোগ। সেই মশারা কিন্তু দ্রুত গতিতে কোথায় থেকে যে খবর পেলো যে মানুষ এসেছে জানে না, চারিদিক থেকে সবাই একদম লুটপাট করতে চলে এসেছে রক্ত খাবে বলে। তো কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের মানে নতুন আগত যারা, তাদেরকে বলছে নবাগত, নতুন আগতদেরকে অভিনন্দন জানাবে এবং তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করবে। শোণিত কথার অর্থ হলো রক্ত। এই যে ধরো তোমার শরীরে কেউ একটা মশা এসে বসলো, মশাটা খাচ্ছে আর তোমার রক্ত খাচ্ছে, রক্ত শোষণ করছে, তার মানে এটা কি, এই রক্তের সাথে তোমার ওর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এটাকে মজা করে তিনি বলছেন শোণিত সম্পর্ক স্থাপন করার জন্য মশাগুলো কামড়াচ্ছে। আসলে কিছু না, ওই মশাদের অত্যাচারের কথাটাই তিনি ব্যঙ্গ করে বলছেন। কিন্তু একটা জিনিস স্পষ্ট বলে দিল, আপনি যদি বিচক্ষণ মানে বুদ্ধিমান হন, তাহলে দেয়ালে আর গায়ে বসার যে ভঙ্গিটা, ওই মশাটার যে ভঙ্গিমা, সেটা দেখে বুঝতে পারবেন তারা যে সে মশা নয়, তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, মানে খুব বড় জাতের মশা। ম্যালেরিয়া রোগ হতে পারে, তো ম্যালেরিয়ার রোগ কে বহন করে? যে দেবী, সেই দেবীটার নাম কি? অ্যানোফিলিস। তা সেই দেবীর বাহন, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস মশা সেগুলো, ঠিক আছে? আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্যে টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় মানে ভেঙে যাওয়া সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। দেখো আমাদের সাথে মানে আমার ক্ষেত্রে যদি হতো, তো এইরকম সিচুয়েশনে মানে মশা কামড়াকার যাই হোক, আমি তো সেই ঘর থেকে বেরোতাম না। এমন একটা অন্ধকার জায়গায় কিভাবে তিনি হাতে টর্চ লাইট নিয়ে এই গরম গুমট আর মশার হাত থেকে বাঁচার জন্য তিনি কি করলেন, বাইরে বেরোলেন। বাইরে চারিদিকে ভীষণ অন্ধকার, কোথায় যে সেই গাড়োয়ান চলে গেছে জানে না, কোথাও কোনো আওয়াজ নাই, একটা পাখিরও আওয়াজ নাই, অদ্ভুত ভয়ঙ্কর রাত্রি। সেই রাত্রির মধ্যে তিনি ভাঙা সিঁড়ি দিয়ে ছাদে উঠছেন, কোনো দরকার নাই, একটা বিপদ যে কোনো সময় ঘটতে পারে না, মানে লৌকিক সমস্যা না হলেও অলৌকিক সমস্যা তো হতেই পারে, তাই না? তো কি বলছেন এবার, কি বলছেন, প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত মানে ভূমিতে পতিত, মাটিতে পড়ে যাওয়ার একটা হঠাৎ বিপদ আপনাকে কিন্তু ভীষণ বারবার মানা করবে, এগোবেন না, যে কোনো সময় সিঁড়ি ভেঙে টালি ভেঙে পড়ে যেতে পারেন নিচে। হ্যাঁ, তো আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে, কিন্তু তবু আপনার মধ্যে কিছু তো হয়েছে, না হলে আপনি কেন এগোতে চাইছেন? কিছু তো ব্যাপার আছে, কি হয়েছে আপনার মনের মধ্যে? তাই লেখক বলছেন, তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে থাকতে পারবেন না। আপনি ছাদে উঠবেন, ছাদে উঠে এমন জিনিস আপনি দেখবেন যা কল্পনাও করা যায় না। সেই অন্ধকার ক্ষয়িত চাঁদের আলোয় সেই ছাদের মধ্যে আপনি যা দেখবেন, ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতেই অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। অলিশা মানে কি? কলসি টলসি ভেঙে মিশে আছে ধুলোর মধ্যে, যেন ফাটলে ওই বাড়িটার ভিতর আমরা দেখব বহু প্রাচীন বাড়িতে কি হয়, দেওয়াল থেকে ফেটে, দেওয়ালকে ফাটিয়ে যেন বটগাছ বা অশ্বত্থ গাছের যে শিকড়গুলো সেগুলো বেরিয়ে যায়, তাই না? তো বলছেন যে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী মানে কি? দেখো যে কোনো অরণ্যতে তুমি চলে যাও, ওইখানে সবথেকে বৃহৎ গাছ 5টি গাছকে বলা হয় পঞ্চম বাহিনী। 5টি গাছের মধ্যে অশ্বত্থ এবং বট, বিল্ব মানে বেল গাছ, আমলকি এবং অশোক গাছ,
তো এর মধ্যে পঞ্চম গাছ বলতে হয়তো অশ্বত্থ বা বটগাছের কথা এখানে বলা হচ্ছে। পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এই অট্টালিকাকে ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। মানে কি, বাইরে থেকে যেমনভাবে ভাঙছে তো ভাঙছেই, অট্টালিকাকে ভিতর থেকে ভাঙার চেষ্টা করছে কে? ওই দেওয়ালে দেওয়ালে শিকড়গুলো যত দূর ভেতরে যাচ্ছে, দেওয়ালের ভিতর বাড়ির ভেতর তত সেটা একটু একটু করে ফাটল ধরছে, ভাঙছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো প্রকোষ্ঠ গোপন কোনো প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। ওইখানে গেলে মনে হবে এই পৃথিবী যেন কত শান্ত, কত অন্ধকার, এখানে যেন সোনার কাঠি পাশে নিয়ে কোনো রাজকুমারী যেন ঘুমিয়ে আছে, রাজকন্যা যেন ঘুমিয়ে আছে, শুয়ে আছে অনন্তকাল জুড়ে, যে কখনো জেগে ওঠেনি। সেই মুহূর্তে অদূরে, মানে কিছুটা দূরে, ছাদে আপনি উঠে গেছেন, ছাদ থেকে সংকীর্ণ যে রাস্তাটা ওপারে, যেটাকে একটু আগে আপনি বলেছিলেন ভগ্ন স্তূপ, মানে ভাঙা একটা অট্টালিকা, সেটার দিকে আপনার চেয়ে তাকাবেন, দেখবেন সেইখানে জানালায় অন্ধকার রাত্রি, জানলার মধ্যে একটা আলো দুলছে। ভয় লাগবে আপনার। কি সেটা? এবার হয় না, ধরো কোনো একটা ঘরে, দূরের একটা ঘর, চারিদিকে অন্ধকার, তার মাঝখানে দেখা যাচ্ছে একটা জানলার মধ্যে হঠাৎ আলো জ্বলছে, এত গভীর রাত্রে আলো জ্বলছে, আর আলোটার পাশ দিয়ে একটা যেন ছায়া সরে যাচ্ছে। কেমন হতে পারে ব্যাপারটা? কি বলছেন তিনি? বলছেন সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়নবর্তিনী মানে কি? বাতায়ন মানে জানলা ধরে যে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় বাতায়নবর্তিনী। কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। কিছুক্ষণ পরে মনে হবে বোধহয় আমি ভুল দেখছি। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে। আপনি অন্য কিছু ভাবতে হঠাৎ করে জানলার দিকে আবার তাকাবেন, দেখবেন আর কিছু নেই, না ছায়া আছে না আলো আছে, আবার যেমনকার অন্ধকার তেমন। আপনি প্রথমে ভয় পাবেন, প্রচণ্ড ভয় পাবে, তারপরে আপনার অবাক লাগবে, কি হলো, এটা কি আমার মনের ভুল, মনের ভ্রম, এরকম মনে হবে। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন মানে জানালা থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর যে ক্ষীণ রেখা সেটাও গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটা স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের স্রোতে জগতে ভেসে ওঠে, আবার মিলিয়ে গিয়েছে। মানে আপনার মনে হলো যে এই সুপ্ত মানে নগরীতেও কেউ আপনার মতোই জেগে আছে এত রাতে, মানে আপনার সঙ্গীর মতো। তো এইখানে কোথাও জীবনের স্রোত আছে বলে আপনার মনে হবে, কিন্তু তারপরে আবার সব মিথ্যে বলে মনে হবে যে না, এটা আমার চোখের ভুল। আপনি আবার সন্তর্পণ মানে হচ্ছে ভয়ে সাবধানে আপনি কি করলেন, সন্তর্পণের নিচে নেমে আসবেন এবং কখন এক সময়ে দুই বন্ধুর পাশে গিয়ে জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। আপনি জানতে পারবেন না কখন আপনি দুই বন্ধুর পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। এতক্ষণ আমরা একটা রহস্যময় ভয়ঙ্কর অন্ধকার রাত্রিতে যাপন করলাম। এইবার আমরা আসবো দিনের আলোর সৌন্দর্যে, আসবো রোমান্টিকতায়, আসবো আমরা প্রেমের সবচেয়ে সুন্দর দৃষ্টিকোণের দিকে ফিরব। কি বলছেন? যখন আপনি জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। যেই ঘুম ভাঙল, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। এই লাইনটা কিন্তু সবাই দাগিয়ে রাখো। কেন? কারণ এই লাইন থেকে কোশ্চেন আসবে যে আপনার আসল উদ্দেশ্যটা কী এবং সেটা কিভাবে আপনি সম্পূর্ণ করলেন। আপনার আসল উদ্দেশ্যটা কী হবে? মৎস্য শিকার। কেমন? এক সময়ে সরসপ্রচার মানে কি? যা যা জিনিস দরকার, হাতিয়ার টাতিয়ার যা যা দরকার, ছিপ কি বড়শি মাছ ধরার জন্য, সেই সব জিনিসকে বলছে সরসপ্রচার আয়োজন নিয়ে আপনি কি করলেন? মৎস্য আরাধনা বলে না, যে দেবতার পুজো করার জন্য, দেবতাকে ডাকার জন্য, দেবতার দেখা পাওয়ার জন্য আমরা দেবতার পুজো করি, তা সেটাকে বলা হয় দেবতার আরাধনা। তেমনি মাছের অপেক্ষাতে বসে থাকবে, তো মাছ মানে আরাধনাই বলা যায় সেটাকে। আরাধনার জন্যে শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের
একটি ধারে বসে গুড়ি পানাই সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। তিনি কী বললেন যে দূরে একটি শ্যাওলা ঢাকা পুকুরে গিয়ে দাঁড়াবেন এবং সেই তার ধারে বসবেন, আর সেখান থেকে কি করবেন যে সবুজ যে ওই পানা মানে পাতা টাতাগুলো আছে সেই শ্যাওলাগুলো, সেইগুলোরই মাঝখানে কিন্তু একটা আপনি বড়শি নামিয়ে রাখবেন। বেলা বাড়বে, ওপারে এবার সে দৃশ্য, সে পুকুর পাড়ের দৃশ্যটা অসাধারণ। বলছে বেলা বাড়বে, ওপরের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করছে, মানে ব্যঙ্গ করছে, ধুর কি বসে আছো তুমি, মাছ তো তুমি ধরতে পারছো না, দেখো আমি মাছ ধরতে পারি। শঁ করে আসবে, টুক করে জল থেকে একটা মাছ উঠে নিয়ে গিয়ে খাবে, আর টুকটুক করে লেখকের দিকে দেখছে যেন। আশ্চর্য কথা। বলছেন কি বেলা বাড়বে, অপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি মাঝে মাঝে আপনাকে যেন উপহাস করবার জন্যেই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে, আর সার্থক শিকারের উল্লাসে, অর্থাৎ সার্থকভাবে সে শিকার করতে পেরেছে এমন উল্লাস করে আনন্দ করে আবার বাসের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায়, মানে যে ভাষা আপনি বুঝতে পারেন না সেই ভাষায় আপনাকে বিদ্রূপ করছে, অর্থাৎ ব্যঙ্গ করবে। আপনাকে সন্ত্রস্ত মানে ভয় দেখিয়ে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে, মানে আপনি বসে আছেন হঠাৎ করে আচমকা দেখবেন আপনারই পাশ থেকে কোনো একটা ফাটল থেকে একটা মোটা লম্বা সাপ কী হবে ভাসতে ভাসতে ওপারে গিয়ে উঠে গেল, আপনি ভয় পেয়ে যাবেন খুব। ঠিক আছে, এরপর কি হবে, সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে দুটো ফড়িং পাল্লা দিয়ে তার পাতলা কাচের মতো পাখাগুলো নেড়ে 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 আপনার যে ফাতনাটা যে ডালটা বসে ফেলে রেখেছেন আপনি ওইটার উপর বসবার চেষ্টা করবে, এবং থেকে থেকে উদাস মানে মন খারাপ ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। হয় না যে কোনো গ্রীষ্মের দুপুরে আপনি জানলা দিয়ে বসে আছেন এবং তারপরে এমনটা হতে পারে যে খুব দূরে কোনো একটা কাঠঠোকরা পাখি ঠকঠক ঠকঠক করে আওয়াজ করছে, আপনি যেন কোন একটা ভাবনার মধ্যে ডুবে গেছেন, আনমনা হয়ে গেছেন, কারো কথাই শোনা যাচ্ছে না, কারো দিকে তাকাচ্ছেন না। অদ্ভুত এমন কিছু কিছু সিচুয়েশন কিন্তু আমাদের জীবনে আসে, মাঝে মাঝে এরকম সিচুয়েশন আসে। তো সেটাকে বলছেন যে আপনি কিন্তু আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, হঠাৎ জলের মধ্যে কিছু একটা ঘটলো, আপনার চমক ভাঙলো। এবার কি, নিথর জলে ঢেউ উঠছে, নিথর মানে স্থির, স্থির জলের মধ্যে ঢেউ উঠেছে, হয় না জলের মধ্যে কিছু ফেলতে গেলে জলের মধ্যে একটা স্রোত তৈরি হয় না, ওই রকম। আপনার ছিপের ফাতনাটা মৃদুভাবে তাতে দুলছে, আপনার ছিপের যে ফাতনাটা আছে সেটা কিন্তু দুলছে একটু একটু করে। ঘাড় ফিরিয়ে দেখবেন যে একটা মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ সরিয়ে দিয়ে জল ভরছে। কিসের, কোন কলসি? বলছে পিতলের ঝকঝকে একটা পিতলের কলসিতে একটা মেয়ে জল তুলছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। আড়ষ্টতা মানে কি, মানে হয় না মেয়ের একটু লাজুক ধরনের হলে যেমনটা হয়, মানে একটু আড়ষ্ট মনোভাব, কথা বলতে অসুবিধা হচ্ছে ইত্যাদি, কিন্তু এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে লজ্জা পাচ্ছে, কোনো আড়ষ্টতা নাই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। সোজা কথা এখানে বলা হচ্ছে কি, সাধারণত অপরিচিত মেয়েরা কি করে, একটু আর চোখে দেখে, তাই না, আর চোখে দেখে লজ্জা লজ্জা হাসি হাসে এবং হয়তো সরে যায়, কিন্তু এই মেয়ের মধ্যে সেই লজ্জা ব্যাপারটা নেই, ডিরেক্ট দেখছে আপনার দিকে, আপনি অবাক হয়ে যাবেন তার এই হঠাৎ এইরকমভাবে দেখাটা নিয়ে। মেয়েটি কোন বয়সের আপনি সেটা বুঝতে চেষ্টা করবেন, কিন্তু পারবেন না বুঝতে। তার মুখের যে শান্ত কিন্তু করুণ মানে দুঃখময় গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ মানে সামান্য দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। অর্থাৎ কিশোর জীবন পার হওয়ার পর যৌবনে প্রবেশ করলে মানুষের শরীরে বা মেয়েদের শরীরে যে ভরাট জোয়ার আসে, যে যৌবনের পরিচয় পাওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গের সম্পূর্ণ বিকশিত হওয়ার যে প্রমাণ পাওয়া যায়, সেই জিনিসটা আপনি খেয়াল করবেন তার শরীরে সেই রকম কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু দেখে মনে হচ্ছে যে তার কৈশোর বয়স পার হয়ে যৌবনে পৌঁছে গেছে, কিন্তু যৌবনে পৌঁছানো যেন তার বাকি আছে এখনও, তার শরীরে সেই বৈশিষ্ট্য ফুটে উঠছে না। কি বলছে, কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, আরে বসে আছেন কেন, টান দিন। অর্থাৎ আপনার দিকে তাকিয়ে বলবে সেই মেয়েটি, আপনি বসে বসে কি করছেন, টান দিন, অর্থাৎ মাছটা ধরুন। সে কণ্ঠটা এত শান্ত মধুর আর গম্ভীর যে এভাবে আপনা থেকে একজন অপরিচিতের সাথে কথা বলা আপনার মোটেই কিন্তু অস্বাভাবিক ঠেকবে না। মানে অস্বাভাবিক হয় না যে কেন আমার সাথে কথা বলবে, এরকম আপনার মনেই হবে না, কেন এত শান্ত আর মধুরভাবে সে বলবে।
শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন, তারপর ডুবে যাওয়া ফাতনাটা আবার ভেসে উঠবে, মানে সত্যি সত্যি সেখানে মাছ ধরা পড়েছিল, কিন্তু ওই যে টান দেওয়ার ভুলে আর মানে মাছটা ধরতে পারল না লেখক। কি হবে? এবার ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনি আবার তাকাবেন, মেয়েটা চলে যেতে যেতে কি করবে, সেও মুখ ফিরিয়ে শান্ত কিন্তু ধীর পদে মানে পায়ে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার মুহূর্তে একটু যেন দীপ্তি হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। মেয়েটার মুখ দেখে মনে হবে যেন সে একটু হাসলো। আসলে এই যে কথক যে মাছ ধরবে এসে আর মাছ ধরবে বসে আছে, মাছ ধরা পড়লো, মাছ ধরতেও পারলেন না তিনি, মাছ ধরা পড়ে চলে গেল টোপ ছিঁড়ে, ও বুঝতে পারলেন না। এই জায়গাতে একটা মজা পেয়েছে যেন মেয়েটা। পুকুরের ঘাটের যে নির্জনতা তারপর আর ভঙ্গ হবে না, কেন বলো তো? কারণ ওই সময়টা তার পুকুরে কেউ আসবে না, কিছুক্ষণ বসে থাকবে লেখক, তারপরে হতাশ হয়ে কী করবে, ফিরে যাবে, যাক মাছ আর ধরা হলো না। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা এইখানে বলে রাখি, ওই যে কথাটা ছিল বসে আছেন কেন টান দিন, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বসে আছেন কেন টান দিন, অর্থাৎ মাছ ধরা পড়েছে কেন ধরছেন না, এটার কথার ইঙ্গিত কিন্তু আমরা শেষে পাবো। কেমন মনে থাকবে তো সবারই? নেক্সট কি বলছে পুকুরের ঘাটে নির্জনতা আর ভঙ্গ হবে না, তারপর ওপারের যে মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা মানে ধুর এর পারবে না, এইরকম একটা ব্যাপার নিয়ে বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। এইবার ঘটবে একটা ঘটনা। এক সময়ে হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে, মানে এবার ফিরে আসতে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকারের যে নিপুণতা সেই সব বিষয়ে কিন্তু সেই সমস্ত বৃত্তান্ত ইতিমধ্যেই কেমন করে যেন আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। কর্ণগোচর মানে তারা শুনতে পেয়েছে, তারা জেনে গেছে। বন্ধুর কাছে শুনবেন, আচ্ছা তাদের পরিহাসে মানে তারা হাসাহাসি করছে, তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে মানে মন খারাপ হয়ে এ কাহিনী তারা কোথায় শুনলো জিজ্ঞাসা করলে হয়তো আপনার পানরসিক মানে যে মদ খায় সেই বন্ধুর কাছে শুনবেন, কে আবার বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। তাহলে প্রথম আমরা আবার একটি পরিচয় পেলাম, যামিনী নাম। যামিনীটাকে ওই যে মেয়েটি, তার নাম যামিনী, মানে যাকে এতক্ষণ লেখক ভাবছিলেন যে না সেটা বোধহয় আমার ভ্রম, সেদিন রাত্রেও একটা মেয়েকে দেখেছিলাম জানলায়, সেটাও বোধহয় ভুল, আর এখন যে মেয়েটাকে দেখছি সেটাও বোধহয় ভুল। তো এটা চোখের ভ্রম নয়, এই মেয়েটা সত্যিই ছিল, তার নাম হচ্ছে যামিনী। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে, তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়ন যেন তার চোখটা, মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়া মানে দূর সম্পর্কের পরিচিত আত্মীয়, তাকে বলা হয় জ্ঞাতিস্থানীয়া। কার? ওই মেয়েটার সাথে কার পরিচয় আছে? আপনার পানরসিক বন্ধুটির পরিচয় আছে। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহার, দ্বিপ্রাহরিক মানে দুপুরবেলা, আর আহার মানে বুঝতে পারলাম আমরা খাওয়ার, ইংরেজিতে বলতে গেলে এক কথায় লাঞ্চের ব্যবস্থা বা দুপুরের খাওয়ারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। আচ্ছা, মানে দুপুরের খাওয়ার দাওয়ার ব্যবস্থাটা যামিনীদের বাড়িতেই করা হয়েছে। কেমন? যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, মানে যে ভগ্নস্তূপের মধ্যে ওই ছায়াটা দেখতে পেয়েছিলেন আপনি রাত্রেবেলা, সেই ভগ্নস্তূপটাই দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। অর্থাৎ সেই ঘরটাকে দিনের আলোতে দেখে এত জীর্ণ যে আপনার মন খারাপ করছে যেন খুব। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে, আপনি এটা বুঝতে পারবেন না বা ভাবতে পারেননি যে রাত্রির মায়াটার মধ্যে যেটাকে এত সুন্দর লাগছিল বলে মনে হচ্ছিল, ভগ্ন কিন্তু তারও একটা সৌন্দর্য ছিল, এই রাত্রির মায়াটা সরে যাওয়ার পর এত কুৎসিত লাগছে ঘরটা দেখে, ওই এটা দেখে মানে ভগ্ন স্তূপটা দেখে আবার খুব খারাপ লাগবে। যাই হোক, এটাই কিন্তু যামিনীদের বাড়ি, জেনে আপনি অবাক হয়ে যাবেন ওই বাড়িটা যামিনীদের। তার মানে রাত্রেবেলা যে মেয়েটিকে দেখেছিল সেটা আর কেউ না, যামিনী। বোঝা যাচ্ছে? এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, অর্থাৎ
খাওয়া দাওয়ারের ব্যবস্থা হয়েছে। আয়োজন কিন্তু যৎ সামান্য, মানে খুবই সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। আচ্ছা, মানে বলে দিল যদি আপনি যান সেই সব জায়গায় আপনাকে কিন্তু এই রকম পদ্ধতিতেই সমস্ত কিছু করতে হবে, মানে ওই দুইজন বন্ধুই থাকবে, তাদেরকে এই রকমই বৈশিষ্ট্য হতে হবে, ওই রকম একটা মেয়েকেই দেখতে হবে রাত্রেবেলা, আপনাকে ছাদে উঠতেই হবে, আবার রাত্রে ঘুমোতে হবে ওই মশার কামড়ের মধ্যে, তারপরের দিন মাছ শিকার করতে যেতে হবে, সেখানে ওই রকম একটা মোটা সাপ বেরিয়ে যাবে, এই দৃশ্য ঘটবে, মেয়েটি এসে পিতলের কলসি ডুবে জল নেবে, সেই ঘটনা ঘটতে হবে, সে বলবে যে বসে কেন টান দিন, সব এগুলো ঘটনার নিয়মমাফিকভাবেই হতে হবে, তাহলে আপনি কিন্তু তেলেনাপোতা আবিষ্কার করতে পারবেন। অদ্ভুত ধারণা না? কি সুন্দর গল্প। বলছে কি যে মেয়েটা নিজে হয়তো পরিবেশন করবে, মেয়েটির অনাবশ্যক কোনো লজ্জা বা আড়ষ্টতার যে নেই, আপনি আগেই সেটা লক্ষ্য করেছেন, শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত, মানে যেই জায়গাটাতে তেমন কেউ থাকে না, বিস্তৃত, মানে একদমই বিস্তৃত, জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা, মানে চুপ হয়ে যাওয়া যে বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে 2-4 বার তাকে তবু চঞ্চল আর উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। কেন? যখন খাবারটা পরিবেশন করছে না, তখন যেন যামিনী মাঝে মাঝে উদ্বিগ্ন আর চঞ্চল হয়ে উঠছে মাঝে মাঝে। আমার মুখের যে শান্ত করুণ রস, সেটা দেখতে দেখতে আপনি অবাক হবেন, কিন্তু তখনই সে চঞ্চল হয়ে উঠছে মাঝে মাঝে। কেন? উপরতলার কোনো একটা ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ কাকে যেন ডাকছে, খুব সামান্য একটা মিহি সুরে কেউ যেন ডাকছে উপরের ঘর থেকে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে, প্রত্যেকবার ফিরে আসার সঙ্গে তার মুখে বেদনার একটা ছায়া যেন আরও গভীর হয়ে উঠবে বলে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে দেখতে পাবেন আপনি। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত আমরা হয় না, খাওয়া দাওয়া করে আত্মীয়র বাড়িতে, যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম তার বাড়িতে কোনো একটা ঘরে একটু বিশ্রাম করছি, একটু বসছি, তো সেভাবে আপনি বিশ্রাম করবেন অত্যন্ত দ্বিধা ভরে, কয়েকবার ইতস্তত করে, যে যেন শেষে মরিয়া হয়ে মানে বাধ্য হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা। যামিনী কী করবে, অনেকবার কিন্তু ওই দরজার কাছাকাছি আসবে, এসেও কিন্তু ডাকতে পারবে না, হঠাৎ করে ডাকবে, মনিদা একটু শুনে যাও তো, তোমার নাম কিন্তু মনিদা নয়। এবং যে বন্ধুটি ওই কুম্ভকর্ণের মতো ঘুমায় তারও নাম কিন্তু মনিদা নয়, মনিদা হচ্ছে সে, বা তার নাম হচ্ছে মণি, যে পানরসিক ছিল, যার সাথে আসলে যামিনীর দূর সম্পর্কের কোনো আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাকে মণিকে দাদা বলে সম্বোধন করেছে মেয়েটা। মনিদা একটু শুনে যাও। বলল, মনিদা আপনার সেই পানরসিক বন্ধু, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে, মানে যে কথাবার্তা হবে, তা এতটা নিম্ন স্বরে নয় যে আপনার শুনতে পাবেন না, মানে এতটাই খুব আস্তে নয় যে আপনার শুনতে পাবেন না, মানে আপনার শুনতে পাবেন, শুনবেন। যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে। কি বলছে যামিনী মনিদাকে? বলছে, মা তো কিছুতেই শুনছেন না, মানে মা তো কিছু শুনতেই চাইছে না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো, মানে ভীষণ অস্থির হয়ে উঠেছে যখন থেকে জানতে পেরেছে যে তোমরা আসছো। তাহলে কেন কে সেই বৃদ্ধা মহিলা, কিসের তার অস্থিরতা মণিদারা এসছে বলে? মণি একটু বিরক্তির স্বরে বলবে, ওহ, সেই খেয়াল এখনও নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? নিরঞ্জনটা কে, আমরা সংক্ষেপে সেটা জেনে নিই একটু। নিরঞ্জন এখানে একটি নতুন চরিত্র পেলাম। নিরঞ্জন ছিল যামিনীর মাসির ছেলে, মানে যামিনীর মায়ের বোনপো মানে বোনের ছেলে, বোনের পুত্র। কেমন? তো অল্প বয়স যখন যামিনীর, তখনই কিন্তু যামিনীর মা নিজের বোনের সাথে কথা বলে ঠিক করে নিয়েছিল যে যামিনীর সাথে নিরঞ্জনের পরবর্তী সময়ে বিয়ে দেব। কিন্তু বিয়ে তো হয় না, বড় হয়, কিন্তু এই নিরঞ্জন কিন্তু ফাঁকি দিয়ে দেয়। কিন্তু সেই বৃদ্ধা এখনও মনে রেখেছে যে আজও বোধহয় নিরঞ্জন আসবে। কি বলছে নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? এবার উত্তর দিচ্ছে যামিনী, বলছে, হ্যাঁ কেবলই বলছেন, সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? আমি যে কি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বললে বোঝেন না, রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায়ী হয়ে ওঠে। অর্থাৎ তার বৃদ্ধা মা অন্ধ হয়ে যাওয়ার পর থেকে কিছুই যখন দেখতে পাচ্ছে না, তখন আরও মনটা খিটখিটে হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। এমন সময় এমন কিছু কাণ্ড রেগে মেগে করে দেয় যে ওকে কীভাবে বাঁচানো যায় সেটাই কঠিন হয়ে ওঠে যামিনীর পক্ষে।
সঙ্গে সঙ্গে মণিদা কি বলছে, এ তো বড় মুশকিল দেখছি। হ্যাঁ, চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। কী যে করা যায়। উপর থেকে সেই মুহূর্তে কিন্তু আবার দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটিবার চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। মণি এবার ঘরে ঢুকলো। ঘরে ঢুকে নিজের মনেই বলবে, আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। আশ্চর্য, রাগের মাথায় বলছে। আসলে ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মণি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর একটা দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলাতেই যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর 4 আগে সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরী, অজগর মনে সাপ ঘিরে রেখেছে চারিদিকে, এত অরণ্য, বাস্তবে সাপের কথা বলছে না, অজগরের কথা বলছে না, অরণ্যটাই যেন পেঁচিয়ে রেখেছে। তাই অজগর পুরীর ভেতরে সেই আশায় দিন গুনছে যে নিরঞ্জন আসবে। 4 বছর আগে কিন্তু কথা দিয়ে গেছে, আর ফিরেনি। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না। এবার কিন্তু কথক তথা আমি এবার কি করব, জিজ্ঞাসা না করে পারবো না। নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছরবান্দা কাকে বলে, মানে প্রচণ্ড জোর জবরদস্তি যে করে, নাছরবান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। ধাপ্পা দেওয়া মানে মিথ্যে কথা বলে গিয়েছিল। এমন ঘুটে কুড়ুনি মানে কি, গোবর কুড়োনোর মেয়ে, ঘুটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায়ী পড়েছে। সে বিয়ে থিয়ে করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? মানে ওই বৃদ্ধাকে এই কথাটা কে বলবে সাহস করে যে নিরঞ্জন আর কখনো ফিরবে না, সে নিজে সংসার টংসার করছে, বিয়ে টিয়ে করে? যে বলবে হয়তো প্রথমে তো ও বিশ্বাসই করবে না, আর যদি বা বিশ্বাস করে তাহলে হয়তো দম ছুটে অক্কা কাকে বলে, মানে প্রাণ চলে গেল, মরেই গেল, এমনভাবে চমকে উঠলো যে কি মারাই গেল এক কথায়। তাহলে কি হবে? কি বলছে, কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবেন না, আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাতকের ভাগী হবে? মনে থাকে জানো, সেই দেখো, আর বিশ্বাস যদি করেন তার নিচে একটা স্তব্ধ বলে শব্দ আছে, ওটা কোনো শব্দ না, ওটা বাড়তি শব্দ, ওটা কেটে দাও। পরের কথা কি বলছে, যামিনী নিরঞ্জনের কথা জানে, মানে আপনি জিজ্ঞাসা করবেন, লেখক বলছে আমাদেরকে বলছে আপনি জিজ্ঞাসা করবেন যামিনী নিরঞ্জনের কথা জানে? সঙ্গে সঙ্গে মণিদা বলবে, তার জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই, যাই কর্মভোগ সেরে আসি, মানে নিজের কাজটা সেরে আসি, যাই বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারে, মানে নিজের অজান্তে আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে, হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। সঙ্গে সঙ্গে মণিদা বলবে, তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়, মানে অবাক হয়ে আপনার দিকে তাকাবে। সঙ্গে সঙ্গে আপনি বলবেন, হ্যাঁ, কেন, কোনো আপত্তি আছে কি গেলে? না আপত্তি কিসের, বলে বেশ বিমূঢ়ভাবে, বিমূঢ় মানে কি, মানে কিছুই আর চিন্তায় আসছে না, তার অত কিছু ভাবতে চাইছে না, বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটাতে আপনি পৌঁছাচ্ছেন, মনে হচ্ছে দিনের বেলা তো এত অন্ধকার হয়ে আছে ঘরটা, মনে হচ্ছে আপনি উপরে যাচ্ছেন না, একদম নিচে পাতালে ঢুকছেন। মনে হবে উপরে নয়, মাটির তলার সুরঙ্গেই যেন বুঝি তার স্থান। একটি মাত্র জানলা, ঘরের মধ্যে কি আছে, একটা মাত্র জানলা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সব ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘোর জড়া একটি ভাঙা তক্তাপোষে ছিন্ন কন্থা মানে ছেঁড়া কাঁথা হয় না, মানে ছেঁড়া কাঁথা টাথা থাকে না, সেইগুলোই জড়িত একটা শীর্ণ, মানে খুবই পাতলা সরু কঙ্কালসার, মানে কঙ্কালের মতো দেখতে মূর্তি শুয়ে আছে। বিছানার মধ্যে একটা কঙ্কাল মূর্তি শুয়ে আছে, খুব অন্ধকার ঘর। তক্তাপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, আর তক্তাটার এক পাশে কিন্তু যামিনী দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা যাবে, হয় না, কে আসলো এরকম। বুড়ি কিন্তু শুয়েই আছে। সঙ্গে সঙ্গে বলল, কে নিরঞ্জন এলি? এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কে নিরঞ্জন এলি? প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে একটু পরে বলছি। কে নিরঞ্জন এলি? কোশ্চেন মার্ক। অভাগী মাসিকে এতদিন পরে মনে পড়ল বাবা। কি সুন্দর কথা বলছে সে বৃদ্ধা, মৃতপ্রায় বৃদ্ধা। কি বলছে, কে নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা।
তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে গেছে, কণ্ঠাই মানে মানে কণ্ঠে এসে গলায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না, এবার তো আর অমন করে পালাবি না, মানে ওভাবে বলে টোলে আর ধাপ্পা দিয়ে আমাকে আর পালাবি না তো। মণি কি যেন একটা বলতে যাবে, তাকে আপনি বাধা দিয়ে অকস্মাৎ মানে অবাক হয়ে হঠাৎ একেবারে বলবেন, না মাসিমা আর পালাবো না। আশ্চর্য, আপনি কথক, আপনি ঘুরতে গেছেন, আপনি নিরঞ্জনের ভূমিকায় কেন অবতীর্ণ হচ্ছেন, নিরঞ্জনের কাজটা আপনি কেন করছেন? তাই জন্য আন্ডারলাইন দেওয়া কোশ্চেনটা, কে নিরঞ্জন এলি, এখান থেকে একটা প্রশ্ন তৈরি হবে, কোন পরিস্থিতিতে কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মুখ না তুলেও মণি যে বিমূঢ়তা মানে কি অবাক হয়ে গেছে, বিমূঢ়তা, মাথা কাজ করছে না যেন, ওর বুদ্ধি টুদ্ধি কাজ করছে না, আর একটা স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। মানে ওখানে ওই বৃদ্ধা হয়তো দেখতে পাচ্ছে না নিরঞ্জন হিসাবে এই কথককে, কিন্তু পাশের তো দুইজন মানুষ, এক হচ্ছে মণিদা এবং যামিনী, দুজনেই তো অবাক হয়ে যাবে, তাই না, যে লোকটা কেন এরকম কথা বলছে, মিথ্যে কথা কেন বলছে, এ তো নিরঞ্জন নয়, তাহলে নিরঞ্জনের মতো করে কথা কেন বলছে। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না, দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মানে সে বৃদ্ধার চোখ দুটো দেখছেন এইভাবে করে, চোখ দুটো একদম কোটরের মতো লাগছে, শূন্য চোখ, মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটো কালো শিখা বেরিয়ে এসে আপনার সর্বাঙ্গ লেহন করছে, মানে চাটছে যেন, দেখছে পরীক্ষা করে। কটা স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে কেটে যাবে সময়ের সাগরে, যেন শিশির বিন্দু পড়ছে, সময়ের যে সাগর সেখানে যে কয়েকটা মুহূর্ত পড়ছে, আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন। এবার বৃদ্ধা কথা বলছে, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেত পুরী পাহারা দিয়ে দিন গুনছি। মানে আমি জানতাম যে তুই কথা দিয়ে কথার খেলাপ করবি না, তুই নিশ্চয়ই আসবি, তুই না এসে পারবি না বাবা, তাই জন্যই তোর অপেক্ষাতে বসে আছি এতদিন। আর এই প্রেতের মতো জায়গাটা, প্রেতপুরী এলাকাটাতে আমি আটকে আছি, বসে আছি, দিন গুনছি তোর জন্য। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন, চকিতে মানে খুব দ্রুত গতিতে একবার যামিনীর দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। আসলে মেয়েটার মধ্যে যে দুর্ভাগ্য এসেছিল, ভাগ্য যে তার সাথে এমন কঠিন খেলা খেলেছে, মেয়েটা নিস্তব্ধ হয়ে গেছিল। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও যেন কোথাও বরফ গলছে, ওই যে না মাসিমা আর ফাঁকি দিব না, কোথাও যেন প্রেমের একটা স্ফুলিঙ্গ যেন জ্বলে গেছে মেয়েটার মনের মধ্যে এই কথকের কারণে। তো সেটা কথক কিন্তু একবার টের পেল। গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। মানে মেয়েটার মনের মধ্যে যে একটা দৃঢ় কঠিনতা তৈরি হয়েছিল, শপথ তৈরি হয়েছিল, আর কখনো কাউকে ভালোবাসবে না, বা জীবন তাকে এত কষ্ট দিয়েছে ও আর কাউকে কখনো বিশ্বাস করবে না, এই দৃঢ় বিশ্বাস যেন কোথাও ধীরে ধীরে একটু একটু করে গলছে, ভাঙছে। বৃদ্ধা আবার বলবেন, কি বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। দেখ, শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করছি করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই, রা মানে আওয়াজ, একটা আওয়াজ নেই তার মুখে। এই শ্মশানের মতো দেশ, সেই দেশ 10টা বাড়ি যদি খোঁজা যায় তাহলে সেখানে একটা পুরুষ মানুষ পাওয়া যায় না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে ওখানে ধুঁকছে, মানে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে একাধারে মেয়ে, আমার এই মেয়েটা যামিনী মেয়ে হয়ে যেন পুরুষের কর্তব্য করছে, পুরুষ হয়ে ও কিনা করছে, পুরো পরিবারটাকে সামলাচ্ছে, আমাকে সামলাচ্ছে, কিন্তু একটা মুখে আওয়াজ করে না। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। ঠিক সেই সময় কিন্তু আপনার মনের মধ্যে যামিনীর প্রতি একটা বিশেষ ধারণা তৈরি হয়েছে, রেসপেক্ট তৈরি হয়েছে, এবং কোথাও হয়তো প্রেমেরও মানে অনুভূতি হয়তো তৈরি হওয়া শুরু হয়েছে। তো আপনি চোখ তুলে তাকাবার চেষ্টা করবেন, কিন্তু আপনি চোখ তুলে তাকাতে সাহস পাবেন না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। মেয়েটার প্রতি আপনার খুব দয়া হবে, মায়া হবে, যার কারণে আপনার চোখের জল আপনি লুকোবার চেষ্টা করবেন। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা, তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায়, মানে কঠিন গলায়, মানে গলাটা কাঁদতে গেলে মানুষের যেমন ফুপিয়ে কাঁদলে যেমনটা হয়, গলাটা ধরে যায়, সেই রকম ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার আর নড়চড় হবে না।
কে বলল? কথক বলল। বাস্তবিক তো নিরঞ্জন নয়, নিরঞ্জনের হয়ে সে বলল। তাহলে কি সে সত্যি কথা রাখবে? দেখা যাক কি হয়। বিকেল হলো, তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আহা, এই রোমান্টিকতার শেষ হতে চলেছে। দরজাতে এসে দাঁড়ালো গরুর গাড়িটি। আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে, যখন আপনারা যাচ্ছেন, গাড়িটা যখন চলতে শুরু করবে, ঠিক সেই সময় গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, আপনার কাছে এসে দাঁড়িয়েছে যামিনী। আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনাকে বিশেষ কিছু বলবে না যামিনী, যামিনী শুধু আপনাকে একটা কথা বলবে। কি? আপনার ছিপটিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলে না পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? এইখানে একটা কথা, আগে যামিনী একটা কথা বলেছিল, বসে কেন, টান দিন। তার মানে আপনার সামনে মাছ এসেছে, আপনি ধরে ফেলুন। কোথাও যেন মাছ হিসেবে কে ধরা দিতে চেয়েছিল এখানে? গল্পের লেখক প্রথমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, যামিনী স্বয়ং মাছ হয়ে, ওই যে প্রথম গল্পটা শুরুতে বলা হয়েছিল, যেখানকার সরলতম মাছেরা নিজেদের হৃদয় বিদ্ধ করবে বলে অপেক্ষা করে আছে, এই সরলতম মাছ কে? আর সেই সরোবরটা কি? সরোবর হচ্ছে তেলেনাপোতা। তেলেনাপোতার মতো সুন্দর একটা প্রাকৃতিক জায়গা, যেখানে শহুরে অঞ্চলের মানুষের নিঃশ্বাস সেখানে পৌঁছায় না। গ্রাম্য অঞ্চল, সেখানে সেই সহজ সরল যামিনী অপেক্ষা করে আছে। যামিনী তাকে বলল, টান দিন, বসে কেন? সে টান দিতে পারেনি। শেষে কিন্তু সেই কথাটার সম্পূর্ণ কথা বলল। মেয়েটি যখন বলল তাকে, যামিনী যখন তাকে বলল, আপনার ছিপটিপ যে পড়ে রইল, তার উত্তরে কথক কি বলছে? থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে নেবে না। এই কথাটা শোনা মাত্র আমরা কি দেখব? সিনেমা জগতে যা দেখি, মেয়েটা মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ে একটু হাসবে, এইরকমই একটা ব্যাপার থাকবে। কিন্তু না, এমনটা না। ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে একটা মধুর সকৃতজ্ঞ কাকে বলে? যেখানে কৃতজ্ঞতা থাকে, ধন্যবাদ ধন্যবাদ, এই যে বিষয়টা থাকে, এইভাবে যেন একটা হাসি তার চোখের ভেতরে শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে বেড়াচ্ছে। তখন কি মনে হবে যে মেয়েটার চোখ দেখলেই আপনার এত ভালো লাগলো, চোখের মধ্যে যেন শরৎকালের যে আকাশটা থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শরৎকালের আকাশ, এত শুভ্র মেঘ, সাদা মেঘ যেন ভেসে বেড়াচ্ছে, ওই রকম যেন মনে হবে যেন আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে সেই সময়টাতে, কেবল যামিনীর চিন্তাই আপনার মনের মধ্যে ভেসে বেড়াচ্ছে। গাড়ি চলবে। কবে যেন 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়া ভয়ঙ্কর একটা রোগ, যখন তার কোনো টিকা বেরোয়নি, ঠিক সেই সময় একটা মোড়ক হয়েছে ম্যালেরিয়া নামক। একবার দুর্বার বন্যা বলতে এখানে জলে ভেসে যাওয়া না, ম্যালেরিয়ারই বন্যা। ম্যালেরিয়ার বন্যাতে কী হলো? তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এক বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবে। আপনার দুই বন্ধুরা কি আলোচনা করছে? যে এই জায়গাটাতে বহু বছর আগে একবার ম্যালেরিয়া হয়েছিল, প্রচণ্ড ভয়ঙ্কর ম্যালেরিয়া। সেই সময় এই এলাকাটাকে পুরো জীবন্ত, এত সুন্দর একটা গ্রামকে শেষ করে দিয়েছিল। যেসব কথা আপনি হয়তো ভালো করে কানে যাবে না, আপনার হয় না, কোনো চিন্তায় থাকলে বা প্রেমে পড়লে সাধারণত এরকম জিনিসটা হয়, তাই না? তো প্রেমে পড়লে এরকম ব্যাপারটা কিন্তু ঘটে, যে আর কারো কথা কানে যায় না, মনে যায় না, কে পাশ দিয়ে গেল চোখে পড়ে না, শুধু এক মনে আছে মানুষটা। ঠিক সেই রকমই আপনার কিন্তু তাদের কথাগুলো কানে যাচ্ছে না। গাড়ির যে সংকীর্ণতা, মানে গাড়িটা যে এত ছোটো, যেটাতে করে আসার সময় আপনার এত কষ্ট হয়েছিল, এখন আর আপনার কষ্ট হচ্ছে না, যেমনি করে বসে আছেন। ফলে গাড়ির যে সংকীর্ণতা, মানে ছোট জায়গা, এবং সেটা আর আপনাকে কিন্তু পীড়িত করবে না, মানে কষ্ট দিবে না। আর চাকাটার যে একঘেয়ে কাঁদুনি, মানে কচর 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 করে যে কচকচ করে যে গাড়িটা যাচ্ছে, ওই চাকার যে ঘ্যানঘ্যানানি আওয়াজ, সেটা আপনার কাছে বিরক্তির বা কর্কশ লাগবে না, মানে বিরক্তির কারণ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটা কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো। আপনার মনে মনে শুধু একটাই কথা যেন চারিদিকে বারবার ঘুরছে, কি? ফিরে আসবো। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, বলছে ওই গাড়িটা থেকে তারপরে বাসে উঠলেন, বাসে করে যখন আপনি কলকাতাতে এসে পৌঁছালেন, তখন আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ। আমরা তো জানি একটা তারা, আকাশের তারাগুলো অনেক দূরে আছে, কিন্তু তারপরে মনে হয় রাতের আকাশে কত কাছে আছে, আলো দিচ্ছে আমাদেরকে। ঠিক তেমনই মনে হবে তেলেনাপোতা অনেক দূরে চলে গেছে, কিন্তু তারপরেও সেখানকার যে স্মৃতি, সেটা অত্যন্ত কাছের বলে মনে হবে আপনার। ঠিক আছে,
অন্তরঙ্গ একটি তারার মতোই উজ্জ্বল হয়ে আছে তেলেনাপোতার স্মৃতিগুলো। ছোটোখাটো বাধা বিলম্বিত কটা দিন কেটে যাবে, এবার বেশ কয়েকটা দিন কেটে যাবে আপনার, এটা ওটা কাজ টাজ করে। মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। এবার মনের আকাশে কোনো কুয়াশা জমা কাকে বলছে, মানে আপনি কি ভুলে গেলেন সেখানে যে ফিরে যাওয়ার কথা বলেছিলেন সেই সব কথা, আপনি কি সেই সব কাহিনী ভুলে গেলেন, যামিনীর কথা ভুলে গেলেন, তার মাকে দেওয়া কথা ভুলে গেছেন? তো না, আপনার মনে কোনো কুয়াশা জমছে কিনা তা আপনি টের পাবেন না। তারপর হঠাৎ যেদিন আপনি সমস্ত বাধাকে অপসারিত করে ফেলে দিয়ে তেলেনাপোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, ঠিক তখনই সেদিন হঠাৎ আপনার মাথার যন্ত্রণা আর কম্প দেওয়া শীত, মানে কাঁপতে শুরু করেছেন আপনি, এত ঠান্ডা লেগেছে, লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, আপনি সঙ্গে সঙ্গে শুয়ে গেলেন। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি আপনার জ্বর। যখন থার্মোমিটারে মাপা হবে, ডাক্তার এসে মাপবে, তখন দেখা যাবে যে আপনার জ্বরের পরিমাণ হচ্ছে 105 ডিগ্রি। ডাক্তার এসে আপনাকে বলবে ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন, মানে ম্যালেরিয়াটা কিভাবে হলো, কোথায় গিয়েছিলেন, কোথায় থেকে আনলেন এই ম্যালেরিয়া অসুখ। আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন, মানে জ্বর এত আপনার যে আপনি আবার বেহুশ হয়ে যাবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে মানে পায়ে, কাঁপা পায়ে এসে যখন বসবেন, মানে অনেক দিন পর যখন সুস্থ হয়েছেন মোটামুটি, আপনি কাঁপা শরীর পা নিয়ে যখন বাইরের বাতাসে এসে বসলেন, তখন দেখবেন নিজের অজ্ঞাত সারে, মানে নিজের অজান্তে দেহ আর মনের মধ্যে অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। মানে বোঝা গেল কি, সব আপনি ধীরে ধীরে ভুলতে বসেছেন। অত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় না তেলেনাপোতাকে, মনে হয় না যামিনীকে, মনে হয় না সেই দিনগুলো আর অত বেশি প্রয়োজনের, মনে হয় না সেখানে যাওয়াটা প্রয়োজনের, অথবা নিজের দেওয়া কথাকে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। অস্ত চলে গেছে যে তারাটা, তার যেমন গুরুত্ব নাই, ঠিক তেমনই তেলেনাপোতাও যেন অস্ত চলে গেছে, তারই মতো আপনার স্মৃতিগুলো খুব ঝাপসা বলে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। আন্ডারলাইন করো, তেলেনাপোতা বলে মনে হবে, তেলেনাপোতা বলে কোথাও যেন কিছু সত্যি নেই। কোশ্চেন আসবে এইরকম মনে হওয়ার কারণটা কি? যাই হোক, গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। হঠাৎ করে যামিনীকে আপনার তেমনভাবে মনে পড়বে না, ইচ্ছা করবে না, ভাবনার মধ্যে আসবে না, তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হবে না। মনে হবে যেন অস্ত যাওয়া তারার মতোই সেটা যেন কুয়াশার মধ্যে ঢেকে গেছে। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে, মানে আপনার মনের মধ্যে হঠাৎ কিছুক্ষণের জন্য সেটা তৈরি হবে, তেলেনাপোতা গেছিলাম, ঘুরেছিলাম, হঠাৎ করে সেটা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। হঠাৎ একবারে যেন কোথায় হারিয়ে গেল সেই চিন্তাটা, এরকম আপনার মনে হবে। মানে অত বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না, আপনি আর কখনো যাবেন না। প্রশ্ন হলো, এই যে তেলেনাপোতা আবিষ্কার, এর নামকরণ কেন করা হলো আবিষ্কার? আসলে সত্যি কি এই রকম জায়গা কোথাও আছে? কোথায় আছে? বলছে কলকাতা মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে। তাহলে যদি এইরকম 30 মাইল দূরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খোঁজা যায়, তাহলে পশ্চিমবাংলার কোথাও কোনো মানচিত্র নেই, পশ্চিমবাংলার মানচিত্রতে কোথাও এরকম জায়গা নাই যেখানে এইরকম একটি তেলেনাপোতা বলে গ্রাম আছে। বাস্তবে নেই, কিন্তু বাস্তবেই এই জায়গাগুলোকে খুঁজতে হয় কোথায়। এই জায়গাটা কোথায় আছে? প্রত্যেকটি মানুষের হৃদয়ে আছে। প্রত্যেকটা মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনে, চঞ্চলময় জীবনে আর ব্যস্ততম জীবনে হাঁপিয়ে ওঠার পর তারা কিন্তু কি করে, যে একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে। কেউ যায় নদীতে, কেউ যায় পাহাড়ে, কেউ যায় ঐতিহাসিক জায়গায়, তো কেউ যায় অরণ্যে। তো তারা অরণ্যে যেতে চেয়েছে। অরণ্য তো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুটির মতো, আমাদের প্রাচীন সত্তা তো রয়েছে সেখানেই, আমাদের শিকড়ের, আমাদের সেই প্রাচীনতা, আমাদের সেই আদিমতার সবচেয়ে প্রিয় বন্ধুটি কে? গাছপালা, সবুজ প্রকৃতি। কিন্তু সেই সবুজ প্রকৃতি থেকে আমরা তো পালিয়ে গেছি, আজ অনেক দূরে আমরা চলে এসেছি, যেখান থেকে আর প্রকৃতির দিকে ছুটে যাওয়া যায় না। যাই আমরা 1-8 দিনের জন্য, তারপর সেই 1-8 দিনের বিষয়টা হয়ে যায় স্মৃতি। প্রথম 1-2 দিন খুব শক্তপোক্ত মনে থাকে, তারপরে ধীরে ধীরে একটু করে আমরা ভুলতে শুরু করি এবং আচমকা মনে হয় আছে হয়তো সেই জায়গাটা কোথাও, কি এমন হয়ে যায় তাতে, বাস্তব জীবনটাই আসল। এইভাবে করে মানুষ কিন্তু কোথাও কৃত্রিমতার পোশাক গায়ে জড়িয়ে নিয়েছে, কোথাও এই কৃত্রিমতা থেকে নিজেকে নিষ্কাশিত করে নিজেকে কিন্তু তার নিজের অন্তর্জগতের দিকে তাকানো দরকার প্রত্যেকটা মানুষের। সেইখানে কি বাস্তবেই নিরঞ্জন হয়ে উঠল না আমাদের গল্পকথক? নিরঞ্জনের ভূমিকায় শুধু অবতীর্ণ হননি, ভয়ঙ্করভাবে নিরঞ্জন হয়েই উঠেছেন তিনি শেষমেশ। নিরঞ্জন শহরে গিয়ে আর ফিরে আসেনি। আমরা দেখলাম
যে গল্পকথক কিন্তু আর কখনো ফিরে আসেনি। যামিনী অথবা যামিনীর মাকে দেওয়া কথার গুরুত্ব এই শহুরে মানুষ বুঝতে পারল না। অর্থাৎ সবুজ প্রকৃতিকে দেওয়া মানুষের যে আদিম উপহারগুলো ছিল, সেগুলো ছিল প্রেম। সেই প্রেম আজ নেই। প্রেম যেন বিষাক্ত হয়ে গেছে, জটিল হয়ে গেছে। কিসের কারণে? শহুরে রঙের কারণে। শহুরে রঙের কারণে সবুজের যে সৌন্দর্য সেটা হারিয়ে গেছে। তো এই যে গল্পটি তেলেনা পোতা আবিষ্কার, এইভাবে করে লেখক কোথাও বলতে চেয়েছেন প্রকৃতির সহজ সুন্দর সাবলীল রূপকে যদি খুঁজতে চাও, তাহলে তুমি তোমার হৃদয়েই এক আধটি তেলেনা পোতাকে আবিষ্কার করতে পারো। তুমি চাইলেই তোমার হৃদয়কে সুন্দর করে তুলতে পারো, প্রকৃতির প্রতি মানুষের প্রতি কর্তব্যপরায়ণ হয়ে উঠতে পারো। এখানে তো তেলেনা পোতা গল্পটির সার্থকতা। এমন একটি রোমান্টিক গল্প, এত সুন্দর প্রেমের গল্প, এমন সুন্দর বিরহের গল্প এবং এত সুন্দর সংলাপ দিয়েছেন, কিন্তু সেই গল্পটার পুরো আঙ্গিকটা সাজিয়েছেন একেবারে পুরোপুরিভাবে ভবিতব্যের দিকে, অর্থাৎ যা ঘটেনি, যা ঘটতে পারে এবং যেখানকার নায়ক সেও বাস্তবে কেউ না, সেটা হতে পারে আপনি, হতে পারে রাম, শ্যাম, যদু, মধু, যে কেউ হতে পারে। যে পড়বে গল্পটা সেই হচ্ছে নায়ক, অর্থাৎ নায়ক সে হচ্ছে প্রথম পুরুষ। কেমন? তো এইখানেই লেখকের শিল্পসত্তা, এখানে তার দক্ষতা। গল্পটা আশা রাখছি খুব ভালো লাগলো। এমন সুন্দর একটি রহস্যময়তার আবরণে তৈরি করা রোমান্টিক গল্প, আধুনিক কবি হিসাবে তো তিনি অসাধারণ লিখেছেন এবং এই ধরনের গল্পের যে প্লট এমন সুন্দর করে বানানো, এ ধরনের গল্প বোধ হয় ক্লাস 11-এ প্রথমেই পাওয়া গেল, তাই না? এর আগে সম্ভবত তোমরা কোনো ক্লাসে এই ধরনের গল্প পড়োনি। তো পর্ষদ যে এই গল্পটিকে চয়েস করেছে তোমাদের সিলেবাসে দেওয়ার জন্য, তো যে শিক্ষণীয় বিষয়টা দিতে চেয়েছে সেটার দিকে সাবধান থাকবা। এখানে শব্দ বিষয়ে তোমাকে সংকেত দিয়েছে যে শব্দের স্পেশালিটি তোমার মধ্যে তৈরি হওয়া প্রয়োজন আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রকৃতির প্রতি একটা ভীষণ নির্ভেজাল সৌন্দর্য তোমার মনের মধ্যে তৈরি করা অত্যন্ত জরুরি। এই হচ্ছে তেলেনা পোতা অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা গল্পের বিষয়বস্তু।